এটা ঠিকঠাক দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। যদি কোনো ডিস্টারবেন্স হয়, মাঝখানে বোর্ড যদি সরে যায় বা কিছু, তাহলে যেন অবশ্যই জানাস। বেশ, তো আমাদের আগের দিন যেটা হয়েছিল, মোমেন্ট অফ ইনার্সিয়া শেষ হয়েছিল। এরপরেও বেশ কিছু জিনিস রয়েছে, আর সেগুলো যেহেতু সিলেবাসে নেই, ওই জন্য আমি আপাতত এটা বন্ধ রাখছি। প্রিন্সিপাল অ্যাক্সিস কিভাবে ফাইন্ড করতে হয়, হাউ টু ফাইন্ড দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, তো তার টেকনিক আছে। সিমেট্রি আছে, রোটেটিং সিমেট্রি, রোটেশনাল সিমেট্রি বা রিফ্লেকশন সিমেট্রি আছে। সিমেট্রির মাধ্যমে আমরা বের করতে পারি। আর তারপরে সেই মোশনটাকে আরো এক্সটেনশন করে জাইরোস্কোপের বেশ কিছু প্রবলেম করতে হয় বা থিওরি বুঝে বেশ কিছু জিনিস আছে, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। ওই জন্য আপাতত বন্ধ রাখছি। যদি দরকার হয় কারোর, তাহলে নোটপত্র আমার কাছে আছে, নিয়ে যেতে পারে। তো আজকে আর একটা চ্যাপ্টার আমাদের শেষ বাকি আছে, যেটা হচ্ছে যা যা করলাম আমরা এখনো পর্যন্ত সব ইনার্সিয়াল সিস্টেমের ক্ষেত্রে করেছিলাম। কিন্তু নন ইনার্সিয়াল ফ্রেমই আমরা বাস করছি। আর্থ যেটা, সেটা হচ্ছে একটা নন ইনার্সিয়াল ফ্রেম, যেহেতু রোটেশন রয়েছে। আর রোটেশন থাকা সত্ত্বেও আমরা তার ইনার্সিয়ালিটি ধরে বা তার নন ইনার্সিয়ালিটি যেটা, তার যে ফ্র্যাকশন, সেটা এতটাই কম যে সেটাকে আমরা ইগনোর করতে পারি। নিউটনস ল ইজ অ্যাপ্লিকেবল দেয়ার। কোনো একটা বস্তু কোথাও আমি রেখে দিলাম, তাহলে তার এক্সটার্নাল ফোর্স যদি না দিই, তাহলে সেটা ওখানেই থাকবে, এটা আমরা জানি, তার কোনো মুভমেন্ট হবে না। তো সেইগুলোকে আমরা ইনার্সিয়াল ফ্রেম হিসেবে ট্রিট করি। আর্থ যেটা, সেটা ইনার্সিয়াল ফ্রেম হিসেবে আমরা ট্রিট করতে পারি। আর যদি খুব সফিস্টিকেটেড এক্সামিনেশন করি বা প্র্যাকটিক্যাল করি, তাহলে আমরা বুঝতে পারবো, যেমন ফোকাল পেন্ডুলামের সাহায্যে বোঝা যায় আর্থের রোটেশনের জন্য আর্থের নন ইনার্সিয়াল ফ্রেম, সেটা বোঝা যায়। আর এবার যদি খুব সূক্ষ্ম ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমাদের কিছু ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, পজিশন, এই সবই যদি ঠিকঠাকভাবে এক্সপ্রেশন বের করতে হয়, তাহলে বেশ কিছু সিউডো ফোর্স চলে আসে। ইনার্সিয়াল ফ্রেম বলতে আমরা যেটা বুঝি, যে যে ধরনের ফ্রেমে নিউটনস ল অ্যাপ্লিকেবল, ইনার্সিয়াল সিস্টেম বা ইনার্সিয়াল ফ্রেম যেটা বলি আমরা, যে ধরনের সিস্টেমে নিউটনস ল আর অ্যাপ্লিকেবল, আর যেগুলোতে নিউটনস ল অ্যাপ্লিকেবল নয়। এবার অ্যাপ্লিকেবল না হওয়ার যে খুব বেশি তা না, কিন্তু আমাদের সমস্যাটা কি, আমরা নন ইনার্সিয়াল ফ্রেমে বসেও নিউটন ল অ্যাপ্লাই করতে চাই, তখনই সমস্যাটা হয়ে যায়। নিউটনস ল কোথায় অ্যাপ্লাই হবে, কোথায় অ্যাপ্লাই হবে না, সেটা তো লতেই বলা আছে। ফার্স্ট ল নিউটন যেখানে বলা আছে যে এফ ইকুয়াল টু 0, দেন অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 0, ফার্স্ট ল অফ মেকানিক্স, নিউটনস ল। সেখানে বলা আছে যে ফোর্স 0 হলে অ্যাক্সিলারেশন 0 হবে। এবার নন ইনার্সিয়াল ফ্রেমে বসে আমি এটা খুঁজতে চাইছি যে ফোর্স 0 হলো অ্যাক্সিলারেশন 0 কেন হচ্ছে না, তার কারণ খুঁজে বার করতে চাইছি। তা সেটা তো হবে না, নিউটনস ল তো অ্যাপ্লিকেবলই নয় সেই জায়গায়। এবার জোর করে অ্যাপ্লাই করতে যাই, তখন আমাদের কি করতে হয়, আরো কিছু সিউডো ফোর্স লাগাতে হয়। আর সেরকম কিছু কিছু সিউডো ফোর্স আমরা একটু একটু জানি, আর আমাদের আজকেও কিছু কিছু নতুন নতুন আর একটা জিনিস জানবো আমরা। তো নন ইনার্সিয়াল সিস্টেম যেটা, বা এই চ্যাপ্টারের নাম যেটা, সেটা মুভিং ফ্রেম অফ রেফারেন্স। মুভিং ফ্রেম অফ রেফারেন্স। এখানে যত রকম সিউডো ফোর্স আছে সবকে একসাথে নিয়ে, হতে পারে আরো বেশি, কিন্তু কিছু কিছু সিউডো ফোর্স নিয়ে আমরা গল্প করবো। তো প্রথম যেটা সিউডো ফোর্সের কথা বলা হয়েছিল, যে সাপোজ আমাদের স্পেসশিপ আছে, দুখানা স্পেসশিপ আছে যেগুলো মহাকাশে যাচ্ছে। তো নিউটনস ল তো সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, যে কোনো জায়গাতেই অ্যাপ্লিকেবল। দুখানা স্পেসশিপ আছে, আমি তাদের নাম দিয়ে দিচ্ছি। সাপোজ একটা একটা স্পেসশিপ, আর একটা স্পেসশিপ সাপোজ বি, এটা একটা স্পেসশিপ, দুটো, বা এটা ভালো করে দিতে আসি তাহলে। এটা একটা স্পেসশিপ আর এটা একটা স্পেসশিপ, দুখানা স্পেসশিপ, আর এর নাম দিচ্ছি আমি এ, আর এটার নাম দিচ্ছি আমি বি। এদের নিজের নিজের ইঞ্জিন আছে, নিজের নিজের ইঞ্জিন কন্ট্রোল করতে পারে। এরা সবাই একটা করে মানুষ ধরে নেবো, পাইলটেরা। তো একে চালাচ্ছে, আর এখানে যে ইঞ্জিন রয়েছে একে চালাচ্ছে। তো এই যে আমাদের দুখানা ইঞ্জিন, তো আমরা একটু এরকম করে দিই। তো এবার এরা কি করছে, একটা বল, কোনো একটা ক্রিকেট বল বা ক্যামব্রিজ বল, কিছু একটা বল,
স্পেসশিপ যেহেতু, সুতরাং কোনো গ্র্যাভিটি নেই, তো সেটাকে ছেড়ে দিল, একটা সার্টেন ফোর্স দিয়ে ছেড়ে দিল। তো সে কোন একটা পজিশনে তার অবস্থান, সাপোজ এটা এ, আর এটা সবাই এক্স অ্যাক্সিস বরাবর সবাই মুভ করছে ইন ওয়ান ডাইমেনশনাল ওয়ে, এক্স অ্যাক্সিস বরাবর সবাই মুভ করছে, ধরে নিচ্ছি আমরা একটা বলকে কেউ ছেড়ে দিয়েছে, আর কোন একটা পজিশনে সেই বলটার যেটা পজিশন ভেক্টর, সেটা এ থেকে তার যে পজিশন ভেক্টর সেটাকে বলছি এক্স সাফিক্স এ। এটা হচ্ছে সেই বল, আর বলের যেটা পজিশন সেটা এ এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, বি এর রেসপেক্টেও চেঞ্জ হচ্ছে, দুজনের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে তার পজিশন। মানে স্পেসিফিক কেউ একজন আছে, তো একটা বল কোনোভাবে কেউ ছুড়ে দিয়েছে, এর অ্যাক্সেলারেশন থাকতে পারে, ভেলোসিটি তো আছেই, যেহেতু এদের সাথে ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে, পজিশন চেঞ্জ হচ্ছে, তো পজিশন ভেক্টর চেঞ্জ হওয়া মানে ভেলোসিটি আছে, ভেলোসিটি আছে মানে অ্যাক্সেলারেশন আছে। এবার ভেলোসিটি আছে মানে অ্যাক্সেলারেশন সেটা বলছে না, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে আর কি। অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এরকম। আর বি থেকে যে পজিশন ভেক্টর সেটাকে বলছে এক্স বি, এই বলে যেটা পজিশন ভেক্টর সেটাকে বলা হচ্ছে এক্স বি। আর এ আর বি এই দুটো যে স্পেসশিপ, এদের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। আর সবাই সবাই ভ্যারি করতে পারে সময়ের সাপেক্ষে, অল মে চেঞ্জ। এবার এই যে স্পেসশিপ রয়েছে তার ভেতরে যে লোকটি বসে আছে, যে পাইলট বসে আছে, সে কি করবে, ওই বলটাকে অবজার্ভ করতে যাচ্ছে যে তার রেসপেক্টে ওই বলের পজিশন কিভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাপেক্ষে, এবং তার গ্রাফ টানলো, সাপোজ এটা এক্স সাফিক্স এ অ্যাট টাইম। তো ইঞ্জিনের পাইলট বলটাকে লক্ষ্য রাখছে, তো দেখা গেল তার যে পজিশন সেটা এইভাবে চেঞ্জ হচ্ছে। এটা ইনিশিয়াল টি ইজ ইকুয়াল টু 0, তো কোনো একটা ডিস্টেন্স তার সাথে ছিল, আর তারপর আফটার সাম টাইম তার পজিশন ভেক্টর এখানে, আফটার সাম টাইম পজিশন ভেক্টর এখানে, আফটার সাম টাইম পজিশন ভেক্টর এখানে, এইভাবে তার পজিশন চেঞ্জ হচ্ছে, জাস্ট এক্স ডিরেকশন আমরা দেখছি। তো এটা যদি কন্টিনিউ করে তাহলে এটা এরকম সেটা গ্রাফ পাবে, কন্টিনিউয়াস একটা কিছু গ্রাফ পাবে। তারপরে পজিশন এভাবে চেঞ্জ হচ্ছে, আর পজিশন কোন রেটে চেঞ্জ হচ্ছে যদি দেখে, তাহলে প্রত্যেকটি জায়গায় থেকে স্লোপ নিতে হবে। এখানে ছোট্ট মতো ডিটি, একটা ডিটি নেবো, আর তারপর তার একটা এক্স নেবো, এক্স এর চেঞ্জ নেবো, তারপর আবার একটা ডিটি, আবার একটা এক্স নেবো, আবার একটা ডিটি, আবার একটা এক্স নেবো, এটা এতটা র্যাপিং না, এরকম ঠিক এরকম টাইপের, এরকম একটা। বল, কেউ কিছু বলছিস? বেশ, তো আমাদের এবার সেই প্রত্যেকটি জায়গায় স্লোপ নিয়ে নিয়ে ভেলোসিটি টানা হলো। ভেলোসিটি টানলো কিরকম হবে, এটা হচ্ছে ভি এ উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে ভেলোসিটি দেখা যাচ্ছে টি টাইমে ভেলোসিটি হচ্ছে এইটা, আফটার সাম টাইম ভেলোসিটি এইটা, আফটার সাম টাইম ভেলোসিটি এটি, ইট ইজ লিনিয়ার, এরকম একটা গ্রাফ পাচ্ছে। তার মানে সময়ের সাপেক্ষে তার যে ভেলোসিটি, যত সময় বাড়ছে ভেলোসিটি বাড়ছে, সময়ের রেসপেক্টে তার যে ভেলোসিটি, এটা একটা কিছু তারপর কিছু একটা স্যার এরকম ভেলোসিটি পাচ্ছে। বল, এই গ্রাফটা কিটা করলেন ওটা প্রথমে ওটা প্রথম গ্রাফটা পজিশন সে নোট করেছে, তো ওরকম কিটা বুঝলেন? ওরকম কিছু বুঝলেন না, আমরা একটা কন্ডিশন ধরছি যে এখানে এটার স্পেসশিপের ইঞ্জিন বসে আছে, ইঞ্জিন সে মানে যে পাইলট আছে সে ইঞ্জিন কন্ট্রোল করছে, তার হাতে ইঞ্জিন আছে, আর সে বলটার মোশন অবজার্ভ করছে। এবার তার ইঞ্জিনের অবস্থা কি সেটা সে কথাতে আসছি পরে। আমরা বলছি কোনোভাবে তার পজিশন ভেক্টর ইজ মেজার্ড বাই দিস ওয়ে, সময় বাড়ছে তো তার ডিস্টেন্স হচ্ছে এতটা, আবার একটা পজিশন ভেক্টর, আবার একটা টাইম, তো নিউ পজিশন ভেক্টর, আবার একটা টাইম, নিউ পজিশন ভেক্টর, সেইটা অবজার্ভ করছে, কোনোভাবে এটা অবজার্ভ করছে। এটা এ অবজার্ভ করবে, নাও করতে পারে, সে আর অন্য কিছু অবজার্ভ করতে পারে, তো তার আলাদা আলাদা কিছু আসতে পারে। কোনো একটা ক্ষেত্রে আমরা এরকম এরকম আনতে চাইছি, কেন আনতে চাইছি, কারণ এই যে ভেলোসিটি দেখতে পাচ্ছি, এই ভেলোসিটির স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, এখানে যা স্লোপ, এখানেও যা স্লোপ, এখানেও যা স্লোপ, এরকম। তো যদি ফার্দার মুভমেন্ট করে, অ্যাক্সেলারেশন যদি ড্র করে টাইমের রেসপেক্টে, তাহলে ইট ইজ কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট। এইটা আনার জন্য আমরা তার দেখলাম এখানে যে এখানে যেটা যে রেটে স্লোপ চেঞ্জ হচ্ছে, এখানে স্লোপটা হচ্ছে কনস্ট্যান্ট, ওই জন্য অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট। পজিশনাল স্লোপ মানে ভেলোসিটি, ভেলোসিটি স্লোপ মানে অ্যাক্সেলারেশন। তো এ এ যে ইঞ্জিনটা মানে যে চালনা করছে বা যে পাইলট বসে আছে, সে বলের মুভমেন্ট দেখছে, আর মুভমেন্ট দেখছে মানে তো অন্য কিছু দেখতে পারতো, এই যেমন আর অন্য কিছু দেখতে পারে, কোনো একটা মেজারমেন্ট এটা হতেও পারে যে তার পজিশন ভেক্টর এটা, তার ভেলোসিটি এটা, তার অ্যাক্সেলারেশন এটা। আর যেহেতু তার অ্যাক্সেলারেশন ভেবেছে অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নিয়ে বল মুভ করছে,
বলের কিছু একটা ভ্যালু মাস ধরে নাও m। এবারও নিউটনস ল অ্যাপ্লাই করতে চাইছে যে হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য বল। তাহলে ফোর্স অন দ্য বল, ঠিক আছে, বাই এ মাপছে, মেজার্ড বাই এ, এটাকে বলছি এফ সাফিক্স এ, আর তার মান হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য বল মেজার্ড ফ্রম এ ইনটু মাস এ ফিজিক্যাল এম এ। আর এটা ক্যালকুলেশন করলো, কিছু একটা ক্যালকুলেশন করলো, তার একটা রেজাল্ট বেরিয়েছে। তো এটা অ্যাক্সেলারেশন যেটা ভ্যালু গ্রাফ থেকে সে যেমন যেমন নোট করেছে, তারপর যেভাবেই সে নোট করুক না কেন, এখান থেকে সে ওর পজিশন ভেক্টর যেভাবেই নোট করুক না কেন, এ ফিজিক্যালটা এই মেজার। এবার এটা আরেকটা ইঞ্জিন রয়েছে, আরেকটা পাইলট রয়েছে বি, তো সেও সেম প্রসিডিওরে যাচ্ছে। সেও কি করবে, সেও এক্স বি দেখবে, তার থেকে বলের পজিশন ভেক্টর কত, তার গ্রাফ আঁকবে, কিছু একটা গ্রাফ বেরোবে। আবার তার ভেলোসিটি যেটা এর স্লোপ রয়েছে প্রত্যেকটি বিন্দুতে, তো দেখবে যে স্লোপটা কনস্ট্যান্ট না স্লোপ চেঞ্জ হচ্ছে, তো তার কারেসপন্ডিং অনুসারে ভেলোসিটি পাবে। আর সেই ভেলোসিটি যাই হোক না কেন, সেখান থেকে সে একটা অ্যাক্সিলারেশন পাবে। আর সেই অ্যাক্সিলারেশনের মান এর থেকে আলাদাও হতে পারে, আবার সেমও হতে পারে। যদি সেম হয় তাহলে বলবে এর সাথে এর কোনো ডিফারেন্স নেই, আর যদি আলাদা হয় তাহলে সেটা তার কন্ডিশন আলাদা। তো সাপোজ সে একটা ফোর্স মেপেছে, সেম প্রসিডিওরে গিয়েছে, আর সে বের করেছে ফোর্স অন দা বল মেজার্ড ফ্রম বি, আর সেটা বেরিয়েছে অ্যাক্সিলারেশন মেজার্ড ফ্রম বি অ্যান্ড ইনটু এম, এটা সে বের করেছে। আর দেখা গেল এক্সপেরিমেন্টালি দেখা গেল দুটো ইঞ্জিন থেকে যে এফ এ ইজ গ্রেটার দেন এফ বি। উল্টোটাও হতে পারতো, ধরে নিচ্ছি কোন একটা কনক্লুশন আসার জন্য ধরে নিচ্ছি। তার মানে এই যে পার্টিকেলের উপর যে বল মানে ফোর্স, এই বলটার উপর যে ফোর্স দেওয়া হচ্ছে, পার্টিকেলের উপর যে ফোর্স দেওয়া হচ্ছে, সেই ফোর্সটা দুজন মেজার করছে। এ একটা মেজার করছে, এ একবার মেজার করছে, আর সেই মেজার যে রেজাল্ট সেটা দুজনের দু রকম বেরোচ্ছে। এর একরকম রেজাল্ট বেরোচ্ছে, এরকম রেজাল্ট বেরোচ্ছে। তো গ্র্যাভিটি নেই, কোনো এক্সটার্নাল কিছু নেই, একটা বল মুভ করছে, ছুটছে। তো যদি ছুটে চলে যায় আর তারা বিভিন্ন জায়গা থেকে যদি মাপে, তাহলে বিভিন্ন রকম হতেও পারে। কারণ নিউটন তো বলেছিল যে আমার এ ফিজিক্যাল টাইমে ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য ইনার্সিয়াল ফ্রেম, ফর দ্য ইনার্সিয়াল ফ্রেম এ ফিজিক্যাল টাইম ইজ অ্যাপ্লিকেবল। বাট কে ইনার্সিয়াল সেটা তো আমরা জানি না। এটা একটা ইঞ্জিন, এ ছুটে যাচ্ছে, এটা একটা ইঞ্জিন, সে ছুটে যাচ্ছে, তারা দুজন মেজার করেছে। তো দুজনেই যদি দাবি করে যে ফিজিক্যাল টাইমে উইল হোল্ড ইন মাই ফ্রেম অফ রেফারেন্স, তাহলে দ্যাট ইজ নট ট্রু, মে ট্রু আর মে নট বি ট্রু, দুটোই হতে পারে। তাহলে এ বুঝবে কি করে যে আমি ইনার্সিয়াল, এ বুঝবে কিভাবে আমি ইনার্সিয়াল? তো সেটা করার জন্য এই ইঞ্জিন, এই যে লোকটি বসে আছে, সে কি করলো, সে তার ইঞ্জিনটা গিয়ে দেখলো যে আমার ইঞ্জিনটা অফ আছে না অন আছে। আর সে কি করলো, যদি অন থাকে বা অফ থাকে, তো তার ইঞ্জিনটাকে অফ করে দিল বা অফই অবস্থাতেই আছে। সে চেক করলো যে তার ইঞ্জিন অফ আছে কিনা, দেখলো যে হ্যাঁ তার এটা যেটা ফ্লোট করছে, আর তার যেটা যেহেতু কোনো গ্র্যাভিটি নেই, তো সে মহাকাশে নিজের মতো করে আছে, এক্সট্রা কোনো ফোর্স এখানে দিচ্ছে না, নো গ্র্যাভিটি ইজ দেয়ার, তো ইট ইজ ফ্লোটিং, ইঞ্জিন ইজ অফ, ইঞ্জিন অফ কন্ডিশনে রয়েছে। তাহলে এর যদি ইঞ্জিন অফ কন্ডিশনে থাকে, তাহলে এ আরো একটা জিনিস টেস্ট করলো, একটা ছোট্ট মতো পেন্সিলকে এই হাতে থেকে জাস্ট ছেড়ে দিল। তার পেন হোক কলম হোক কিছু একটা তার হাতে আছে, তো সেটাকে জাস্ট ওখানে ছেড়ে দিল। আর সে সেই পেন্সিলটার মোশন এবার অবজার্ভ করছে। যদি দেখা যায় পেন্সিলের মোশন আর এই যে পাইলটটা যে বসে আছে তাদের মধ্যে ডিস্টেন্স ক্রমশ চেঞ্জ হয়ে যায় এবং অ্যাক্সেলারেশন নিয়ে চেঞ্জ হয়, তাহলে বুঝতে হবে ইঞ্জিন তো ছুটছে এবং তার অ্যাক্সেলারেশন রয়েছে। যদি দেখা যায় এর যে এই যে পার্টিকেলের যে ভেলোসিটি এটা কনস্ট্যান্ট যদি হয়, যে পেন্সিল ছেড়ে দিল আর পেন্সিলের ভেলোসিটি যেটা সেটা যদি কনস্ট্যান্ট হয়, সমস্যা থাকে তার যদি ভেলোসিটি চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা বলতে পারবো তার অ্যাক্সেলারেশন নেই। তো যাই হোক, সে এটা একটা পেন্সিল ছেড়ে দিল আর দেখলো তার রেসপেক্টে সেই পেন্সিলের কোনো মুভমেন্ট হচ্ছে না, কারণ হি শিওর দ্যাট যে সে ইনার্সিয়াল ফ্রেমে বসে আছে, তার ইঞ্জিন অফ কন্ডিশন আছে, প্লাস একটা পেন্সিল ছেড়লো, তার সামনে সেটা ফ্লোট করছে, কারণ ফোর্স দেয়নি, যেহেতু ফোর্স দেয়নি সুতরাং তার কোনো এক্সট্রা মুভমেন্ট হবে না, ছেড়ে দিয়েছে, ইনার্সিয়াল ফ্রেমে ছিল, ব্যাস এটা। কিন্তু এও সেম এক্সপেরিমেন্ট দেখতে গেল, দেখলো, বললো ঠিক আছে আমিও তাহলে একটা পেন্সিল ছেড়ে দেখি, তো সে একটা পেন্সিল ছেড়ে দিল, কিন্তু দেখা গেল এর ইঞ্জিন অফ নেই, এর ইঞ্জিন চলছে এবং সে সামনের দিকে এগিয়ে আসছে, তো পেন্সিলের একটা মুভমেন্ট পাচ্ছে, সে দেখছে সময়ের সাপেক্ষে যখন পেন্সিলটা ছেড়ে দিয়েছে তার সাথে পাইলটের সাথে ওর একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, সুতরাং এটা ইনার্সিয়াল নয় এবং তার একটা অ্যাক্সেলারেশন আছে, কিছু একটা আছে, তো দিস ফ্রেম ইজ নট ইনার্সিয়াল।
নট ইনার্শিয়াল। ঠিক আছে, তাহলে কোনো একটা বলের মেজারমেন্ট যদি করতে হয় তাহলে দুই রকম রেজাল্ট বেরোতেই পারে। এই যেটা বলেছে সেটা হচ্ছে ফিজিক্যাল টাইমে অ্যান্ড ইট ইজ ট্রু ফোর্স অন দ্য পার্টিকেল বি। আর এই যেটা মেপেছে বি পাইলট থেকে যেটা মেপেছে সেটা সেই এফ বি যেটা, দ্যাট ইজ নট ট্রু ফোর্স। কিছু একটা ফোর্স তো বটেই, বাট ইট ইজ নট দ্য ট্রু ফোর্স। সে যদি দাবি করে যে হ্যাঁ আমার ফোর্সটা অ্যাকচুয়াল ফোর্স, সেটা নয়। এবার এই যে ইকুয়েশনটা, এই যে তাদের যে মোশন, এই মোশনটাকে যদি আমরা ইকুয়েশন আকারে প্রকাশ করি তাহলে যে দুটো ফোর্স মেপেছে তাদের মধ্যে একটা রিলেশন পেয়ে যাবো আমরা। এক্স এ, তার মানে কি এ থেকে এর যে দূরত্ব, বলের যেটা দূরত্ব, ইট ইজ এ ফাংশন অফ টাইম, চেঞ্জ হচ্ছে বিকজ দ্য বল ইজ মুভিং, ইকুয়াল টু এক্স বি, এটা হচ্ছে এক্স এ, এটা তো এক্স এ ইকুয়াল টু এক্স বি প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে এক্স বি, দ্যাট ইজ অলসো এ ফাংশন অফ টাইম, and plus x, it is also a function of time. সবার ফাংশন অফ টাইম। এর ইঞ্জিন অফ আছে বাট বল ইজ মুভিং। আবার এ কি করছে, এতে ইঞ্জিন এমনিতেই মুভ করছে, সুতরাং এক্স ইজ চেঞ্জিং, আর মুভ করা অবস্থাতে অ্যাক্সেলারেশন নিয়ে ও ওকে মাপছে, সুতরাং এক্স বি ইজ অলসো চেঞ্জিং। যদি প্রত্যেকের টাইম ডেরিভেটিভ নিই আমরা, এক্সটা হচ্ছে পজিশন অফ বি রিলেটিভ টু এ, এবার সবার একটা করে টাইম ডেরিভেটিভ নাও, ডিফারেন্সিয়েট করো। তাহলে এক্স এ ডট ইকুয়াল টু এক্স বি ডট প্লাস এক্স ডট। এবার যেহেতু এ ইনার্শিয়াল ফ্রেমে আছে, সে টেস্ট করেছে, সে পেন্সিল ফেলেছে, তার ইঞ্জিন অফ আছে, সুতরাং পেন্সিল তার সাথে রেস্ট অবস্থাতেই আছে, তাকে ছেড়ে দিয়েছে হাত থেকে, বা কোনো গ্র্যাভিটি নেই, সুতরাং সে এখানেই আছে, সুতরাং ইট ইজ দ্য ইনার্শিয়াল ফ্রেম। আর সে যদি নিউটনস ল অ্যাপ্লাই করতে যায় তাহলে এফ ট্রু ফোর্স, ঠিক আছে, ফ্রম এ ইকুয়াল টু মাস ইন্টু এক্স এ ডবল ডট। ডবল ডট কি করে পেলাম, এটা আরেকবার ডেরিভেটিভ করে দাও, তাহলে এখানে এ ডবল ডট এ ডবল ডট এ ডবল ডট এরকম। তাহলে এফ ট্রু, সে যে ফোর্সটা মাপছে সেটা যে ট্রু ফোর্স, আর সেটা এম, আর তার যে পজিশন ভেক্টর বলের সাথে সেটা হচ্ছে এক্স এক্স, তার ডেরিভেটিভ করো তো এক্স ডট ভেলোসিটি পাবে, আবার ডেরিভেটিভ করো তো অ্যাক্সেলারেশন পাবে, এরকম। ইট ইজ দ্য ট্রু ফোর্স অন দ্য বল, ট্রু ফোর্স অন দ্য বল। এবার যদি বি অবজারভার, যে এখানে যে ক্যাপ্টেন বা পাইলট যে আছে, সে যদি অবজার্ভ করে, তাহলে তার যে ফোর্স এফ বি, সেটাকে আমরা বলবো অ্যাপারেন্ট ফোর্স। সে যতই দাবি করুক যে আমার ফোর্স, আমার কেন নিউটনস ল মিলছে না, এ করছে না, তো সেও মেজার করেছে। সে কি মেজার করেছে, সে মেজার করেছে মাস ইন্টু তার পজিশন ভেক্টরের চেঞ্জ, তার রেসপেক্টে বলে যে পজিশন ভেক্টর চেঞ্জ, সেটা হচ্ছে এক্স বি ডবল ডট, তার অ্যাক্সেলারেশন, এইটা সে মেজার করেছে। বাট ইট ইজ নট ইনার্শিয়াল, দ্যাটস ওয়াই উই নেমড ইট অ্যাপারেন্ট ফোর্স। ঠিক আছে, এবার এই যে ইকুয়েশনটা যদি পুরোপুরি একটা এম দিয়ে গুণ করে দিই এদিকে, তাহলে এখানে একটা এম, এটা থাকে এম এক্স ডবল ডট এ ইকুয়াল টু এম এক্স ডবল ডট বি প্লাস এম এক্স ডবল ডট। তাহলে এম এক্স ডবল ডট তার মানে এফ ট্রু, আর এম এক্স বি ডবল ডট সেটা হচ্ছে এফ অ্যাপারেন্ট প্লাস সামথিং। তাহলে অর এখান থেকে এম এক্স ডবল ডট তার মানে এফ অ্যাপারেন্ট, তো এফ অ্যাপারেন্ট ইকুয়াল টু APPARENT, কিন্তু ই নয়, এফ অ্যাপারেন্ট ইকুয়াল টু দিস মাইনাস দিস, তার মানে রিয়েল বা ট্রু মাইনাস দিস, তো এফ ট্রু মাইনাস এম এক্স ডবল ডট। তো দেখতে পাচ্ছি আমরা যে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছিল, যার ইঞ্জিন বন্ধ নেই, সে যে ফোর্সটা মেজার করেছে সেটা ট্রু ফোর্সের থেকে কম, মাইনাস সামথিং এফ এক্স ডবল ডট। আর সেটা ডিপেন্ড করছে কার উপর, দেখিনি সেটা ওই এক্সপ্রেশনটা আবার লিখে, এফ অ্যাপারেন্ট ইকুয়াল টু এফ ট্রু মাইনাস এম এক্স ডবল ডট। এটা আমাদের সে এক্সপ্রেশন এলো। তার মানে কি, তার মানে বি যেটা মেজার করছে সেটা অ্যাপারেন্ট ফোর্স, সেটা ট্রু ফোর্সের থেকে কিছু একটা কম। কিন্তু যদি এক্স ডবল ডট জিরো হয়, তার মানে কি, এক্স ডবল ডট মানে কি, মানে এ আর বি এর মধ্যে পজিশন ভেক্টর, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, সেটা হচ্ছে এক্স, আর তার ডবল ডট জিরো, তার মানে অ্যাক্সেলারেশন জিরো। তার মানে এ আর বি
দুজনেই রেস্ট থাকতে পারে অথবা দুজনেই সমবেগে চলতে পারে। যদি সমবেগে যায় কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যায় তাহলে x ডবল ডট ইজ ইকুয়াল টু 0 অ্যাক্সেলারেশন, x ডবল ডট মানে অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন অফ b উইথ রেসপেক্ট টু a ইজ 0। যদি তাই হয় তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। তখন যেটা অ্যাপারেন্ট ফোর্স, যেটা আমি অ্যাপারেন্ট ফোর্স বলছো সেটা ট্রু ফোর্সেরই সমান। তখন তাকে আর অ্যাপারেন্ট বলতে পারবো না, যেটা সবাই ইনার্শিয়াল। তো একজনের রেসপেক্টে ইনফাইনাইট নাম্বার অফ ফ্রেমস থাকতে পারে যারা সবাই ইনার্শিয়াল, যাদের ওই ফ্রেমের রেসপেক্টে অ্যাক্সেলারেশন নেই, কোনো অ্যাক্সেলারেশন নেই। কিন্তু যদি অ্যাক্সেলারেশন থেকে থাকে তাহলে সেই সমস্ত ফ্রেমে যে রেজাল্ট বেরোবে সেটা ওই নিউটনস ল মেনে হবে না। এই ট্রু ফোর্স যেটা সেটা তো থাকবেই, আর তার সাথে সাথে কিছু একটা ফোর্স থাকতে হবে। তো দেখতে পাচ্ছি এটা তো একটা এম অ্যান্ড এক্স ডবল ডট টাইপের একটা কিছু একটা জিনিস, একটা ফোর্স। তো আমরা যদি দুটোকে এটা তো অ্যাপারেন্ট ফোর্স যেটা মেপেছে বি মেপেছে, আমরা যদি বলি যে আমার ক্ষেত্রেও নিউটনস ল ট্রু, যদি বলে যে আমি অ্যাপারেন্ট ফোর্স মেপেছি আর আমার নিউটনস ল ট্রু, বাট একটা নিউ টাইপ অফ নিউটনস ল তোমাকে তৈরি করতে হতে পারে, যে ট্রু ফোর্সের সাথে সাথেও কিছু ফোর্স লাগাতে হবে বলের ওপর, যেটা বলের ওপরই নয়। এম ইন্টু এক্স ডবল ডট হচ্ছে পয়সন ভেক্টর বিটুইন দিস টু। বলের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো ইন্টারাকশনের জন্য কোনো সম্পর্ক নাই। বাট সে বললো যে আমি যে ফোর্সটা মেজার করছি অ্যাপারেন্ট ফোর্স, এটা হচ্ছে রিয়েল ফোর্স বা ট্রু ফোর্স প্লাস সাম ফিকটিসিয়াস ফোর্স, বা সিউডো ফোর্স। তাহলে যখন অ্যাক্সিলারেটিং কোনো ফ্রেমে বসে থাকবে আর সে যদি নিউটনস ল অ্যাপ্লাই করতে যায়, তাহলে শুধুমাত্র ট্রু ফোর্স থাকবে না, অল কাইন্ডস অফ আমাদের সিউডো ফোর্স তোমাকে অ্যাড করতে হবে। তাহলে তুমি নিউটনস ল অ্যাপ্লাই করতে পারো। যদি বলো যে হ্যাঁ আমাদের এইরকম ফোর্স বেরিয়েছে আর তারপরে কিছু একটা জিনিস তুমি লাগিয়ে দাও, তাহলে তুমি বের করতে পারো। যদি এক্সট্রা ফোর্স লাগিয়ে দাও তাহলে নিউটনস ল অ্যাপ্লাই করতে পারো তুমি সেই ফ্রেমে। আদারওয়াইজ তুমি পাবে না, যা রেজাল্ট বেরোবে সব ভুলভাল রেজাল্ট বেরোবে। নিউটনস ল ইজ নট অ্যাপ্লিকেবল। এটাকে 3 ডাইমেনশনাল অ্যাপ্লাই করা যায়। যদি এটা 2 ডাইমেনশনাল কেস হয়, মানে 1 ডাইমেনশনাল কেস হয়, তো এটাকে তুমি 2 ডাইমেনশন এন্ড 3 ডাইমেনশন করতে পারো। শুধু এটা এক্স ডবল ডটের জায়গায় এটা আর ডবল ডট করে দিতে পারো। ঠিক আছে, তো এটা আমরা আগেও বলেছি যে তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিউডো ফোর্স, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন বোঝাচ্ছে যে ফ্রেম সে এর রেসপেক্ট ইনার্শিয়াল ফ্রেমের রেসপেক্টে একটা ফ্রেম কত অ্যাক্সেলারেশন নিয়ে ছুটে যাচ্ছে, আর সেই যে অ্যাক্সেলারেশন ওলা যে ফোর্সটা, সেটা হচ্ছে এই ফিকটিসিয়াস ফোর্স, সেটা হচ্ছে মাইনাস মাস ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য অ্যাক্সিলারেটিং ফ্রেম, সেটা আর ডবল ডট। এটা হচ্ছে সেই সিউডো ফোর্স। এই সিউডো ফোর্স তোমাকে লাগাতে হবে। তার মানে কি, এটা নিয়ে আমরা আগেও বলেছি আমাদের সিম্পল কেস যখন ক্লাস 11-12 পড়ানো হয়, বা আমাদের ফার্স্ট ইয়ারও প্রথম দিকে ছিল, একদম প্রথম দিকে, যে যেভাবে সিউডো ফোর্সের কনসেপ্ট আছে, একটা মুভিং কার আছে, কারের ভেতরে কেউ একজন বসে আছে, আর এখানে একটা পেন্ডুলামে একটা বল ঝুলছে, আর কেউ একজন গ্রাউন্ড থেকে দেখছে এটা অ্যাক্সেলারেশন নিয়ে ছুটে যাচ্ছে, কেউ একজন গ্রাউন্ড থেকে দেখছে, আর কেউ একজন এই ভেতরে বসে দেখছে। যদি এর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থাকে, মানে সেই যে বলটার অ্যাক্সেলারেশন, সেই লোকটি আমি মেপেছিল ইনার্শিয়াল ফ্রেমে অ্যাক্সেলারেশন, ঠিক সেরকম যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন থেকে থাকে এই পুরো গাড়িটার, তাহলে দেখতে পাবো এই বলটার হরাইজন্টাল নেই, এটা ঠিক মানে ভার্টিক্যাল নেই, এটা ঠিক এরকম একটা সার্টেন অ্যাঙ্গেলে রয়েছে। অ্যাক্সেলারেশন ইজ কনস্ট্যান্ট, ইট ইজ নট চেঞ্জিং। এটা কিছু একটা থিটা কোণে বেঁকে গিয়েছে এই লাইনের সাথে। এবার এখান থেকে যদি মুভ করে তাহলে সে তার অ্যাক্সেলারেশন আছে, তো সেটা এফ ইজ ইকুয়াল টু এম এ তো অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এই ভেতর থেকে যে বসে আছে, ভেতরে যে লোকটা বসে আছে, তার ক্ষেত্রে অনেক সমস্যা। এটা যে ভেতরে যে বসে আছে সে দেখছে ওইদিকে সুতোর টান এই দিক বরাবর এমজি, তো তার উপর টোটাল ফোর্স যেটা সেটা 0 নয়, কারণ এটা যদি থিটা বলো, তাহলে উপর দিকে যদি এটাকে ভাঙি, এটা যদি আমরা কার ফ্রেমে চলে যাই, তাহলে এই দিক বরাবর এটা হচ্ছে এমজি, আর এইদিকে হচ্ছে টান টি, তাহলে এটা হচ্ছে থিটা, তার মানে এটাও থিটা, তাহলে এটা টি কস থিটা, এটা হচ্ছে এমজি। তাহলে টি কস থিটা যেটা টি কস থিটা ইকুয়াল টু এমজি, এটা এমজি। আর তো রেজাল্টেন্ট ফোর্স যেটা সেটা হচ্ছে কোনো একটা এই যে পার্টিকুলার উপর, এই পার্টিকুলার উপর তো কোনো এক্সট্রা তার উপর একটা ফোর্স আছে, এই দিক বরাবর ফোর্স, এই দিক বরাবর ফোর্স, তো টু ফোর্স আর নট অপোজিটলি ডিরেক্টেড, তাই না? টু ফোর্স আর
নট অপোজিটলি ডিরেক্টেড, এটা ওইদিকে ফোর্স, এটা এইদিকে ফোর্স, তো একটা রেজাল্টেন্ট ফোর্স তুমি পেয়ে যাবে। রেজাল্টেন্ট ফোর্স আছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি থাকে তাহলে তো তার অ্যাক্সেলারেশন থাকার কথা। কোন একটা ফ্রেমের কোন একটা পার্টিকেলের যদি রেজাল্টেন্ট ফোর্স 0 না হয়, এফ নট ইকুয়াল টু 0, এর যে কম্পোনেন্ট টি কস থিটা আর এটার কম্পোনেন্ট হচ্ছে টি সাইন থিটা, এর পাশে তো আর কোনো কম্পোনেন্ট নেই, তাই টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি, দ্যাটস ট্রু। বাট এক্স অক্ষ বরাবর ফোর্স কত, এটা ঠিক আছে, এটা ওয়াই অক্ষ বরাবর ক্যান্সেল করে দিয়েছে, তো সে আর উপরে যাচ্ছে না নিচে নামছে না। বাট এফেক্ট যদি দেখো তাহলে সেটা টি সাইন থিটা, নট 0। তাহলে টি সাইন থিটা কম্পোনেন্ট যদি থেকে থাকে তাহলে তার উপর ফোর্স আছে, ফোর্স নট ইকুয়াল টু 0। আর ফোর্স যদি 0 না হয় তাহলে কিভাবে আমার রেসপেক্টে রেস্ট অবস্থায় আছে, হাউ দ্য অ্যাক্সেলারেশন ইজ 0 অফ দ্য পার্টিকেল? তাহলে এর উত্তর পাবে না। উত্তর পাবে না এই কারণে, কারণ এই যে ফ্রেম থেকে দেখছে সেই ফ্রেমের অ্যাক্সেলারেশন আছে, আর অ্যাক্সেলারেটিং কোনো ফ্রেম থেকে যদি একে মেজার করতে যাই তাহলে তার ফোর্স 0 অ্যাক্সেলারেশন থাকতে পারে, বা অ্যাক্সেলারেশন 0 ফোর্স থাকতে পারে, এরকম কেস হতে পারে। এবার সে যদি বলে যে ঠিক আছে তাহলে ফোর্সটাকে 0 করে দাও, টি সাইন থিটা ওয়ালা ফোর্স ডান দিকে আছে, আর আমি উল্টো দিকে হাতে করে ধরে যদি এটাকে টি সাইন থিটা উল্টো দিকে একটা ফোর্স দিয়ে দেয়, কোন দিক বরাবর, যেদিকে অ্যাক্সেলারেশন তার বিপরীত দিকে টি সাইন থিটা ওয়ালা ফোর্স যদি সে দিয়ে দেয়, তাহলে সে বলে দিল টোটাল ফোর্স 0। কিন্তু সমস্যা তখনই যখন সে হাতে করে বলটাকে টানবে, তখন তার অ্যাক্সেলারেশন, তখন তার পজিশন চেঞ্জ হবে। সুতরাং ইট ইজ নো মোর অ্যাট রেস্ট নাও। রেস্ট অবস্থায় ছিল, আমি তাকে রেস্ট অ্যাক্সেলারেশন ছিল, ফোর্স 0 করতে যাচ্ছি, কিন্তু যখন রিয়েল ফোর্স দিয়ে বা ট্রু ফোর্স দিয়ে তাকে সরিয়ে আনছি টি সাইন থিটা দিয়ে, তাহলে ফোর্স তো 0 হয়ে গেল, দ্যাট ইজ ট্রু, বাট অ্যাক্সেলারেশন ইজ নট 0 নাও। অ্যাক্সেলারেশন থাকছে, সে আবার পিছিয়ে সরে আসছে, তার পজিশনে চেঞ্জ হয়েছে। তাহলে এই যে ফোর্সটাকে দিয়েছি, টি সাইন থিটা যে ফোর্স দিয়েছি, এই ফোর্সটাকে দিতে হবে, কিন্তু এই ফোর্সটাকে ভার্চুয়ালি দিতে হবে। ভার্চুয়ালি দিতে হবে কেন? কারণ ফোর্স তুমি 0 করতে চাইছো, তুমি না চাইলে কোনো অসুবিধা নেই, তুমি 0 করতে চাইছো। এবার যদি ফোর্স ভার্চুয়ালি দিয়ে দিই তাহলে এর পজিশন চেঞ্জ হবে না। ভার্চুয়াল ফোর্স, মেন্টাল ফোর্স দিয়েছো তুমি এখানে, তাহলে কোনো ইন্টারাকশনের জন্য নাই, ডিউ টু দ্য ইন্টারাকশন, ডিউ টু দ্য নিউটন থার্ড ল, এইসব কোনো ব্যাপার নেই যে কোনো একটা পার্টিকেল আর একটা পার্টিকেলকে ফোর্স দিয়েছে, তাদের মধ্যে ইন্টারাকশন, সেই টাইপের ফোর্স এটা নয়। তোমার দরকার পড়ছে বলে তুমি লাগাচ্ছ, তো এটা টি সাইন থিটা এন্ড উল্টো দিকে তুমি ফোর্স দিয়েছো, আর সেটা হচ্ছে যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে, তাহলে মাইনাস অফ এম ইন্টু এ নট এ, যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে তুমি এর উপর কিছু ফোর্স লাগিয়েছো। তুই বললাম যে ফোর্স মানে মিন্স মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে এর উপর এখন টোটাল ফোর্স কত, একটা টি সাইন থিটা, একটা উল্টো দিকে তুমি সিউডো ফোর্স দিয়েছো, আর এই দুটো ফোর্স মিলিয়ে মিশে এখন ফোর্স 0 এন্ড নাও অ্যাক্সেলারেশন ইজ অলসো 0, কারণ পজিশন চেঞ্জ হয়নি, যেরকম আছে সেরকমই আছে, তুমি তাকে সত্যি করে কোনো রিয়েল ফোর্স দিয়ে ফেলোনি। আর সেই ধরনের ফোর্সকে আমরা বলি সিউডো ফোর্স, যেটা শুধুমাত্র নিউটনস ল অ্যাপ্লাই করার জন্য ইউজ করা হচ্ছে। কেন আমরা বারবার সুইডো ফোর্স দিচ্ছি? কারণ উই নো দ্যাট হাউ টু সলভ দ্য নিউটনস ল, এফ ইজ ইকুয়াল টু এম। এটাকে সলভ করতে শিখেছি আমরা এখনো পর্যন্ত যা যা কেস করেছি তাতে সবকিছু নিউটনস ল, সে গ্র্যাভিটি প্রবলেম বলো, জিএমএম বাই আর স্কয়ার বলো, অথবা আমাদের কুলম ফোর্স Q1 Q2 বাই আর স্কয়ার সলভ করে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে আমাদের নিউটনস ল মেনে ইনার্শিয়াল ফ্রেমই এত ক্যালকুলেশন আমরা করে এসেছি। তাহলে আমরা জানি প্রজেক্টাইল মোশন বলো, যে কোনো কেসের ক্ষেত্রে, ট্রেনের গতি, বাসের গতি, তো তার ইনিশিয়াল পজিশন বলে দাও, ফাইনাল পজিশন কি হবে, অল কাইন্ড অফ মোশন ক্যান বি সলভড নিউটনস ল, নিউটন সেকেন্ড ল মোশন। ওই জন্য আমাদের দরকার সিউডো ফোর্স। আমি এটাকে সলভ করতে জানি, আমি শিখে ফেলেছি সলভ করা, তাহলে আমি নন ইনার্শিয়াল ফ্রেমে বসেও আমি সলভ করতে পারবো। তো ইউ হ্যাভ টু গিভ সাম সিউডো ফোর্স। সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ সিউডো ফোর্স, যেটা অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে একটা ফোর্স দিতে হয়, ঠিক আছে? যেদিকে অ্যাক্সেলারেশন রয়েছে তার উল্টো দিকে ফোর্স দাও, তাহলে অ্যাপ্লিকেবল হবে। আর কোন একটা ফ্রেম ইনার্শিয়াল কি নন ইনার্শিয়াল সেটা বোঝা যাবে এক্সক্লুসিভলি বাই কোন একটা, সেই ফ্রেমে একটা পেন্সিলকে ছেড়ে দাও ওই গ্র্যাভিটি ফ্রি রিজনে, যদি দেখা যায় যে তার কোনো অ্যাক্সেলারেশন নেই, তাহলে সেটাকে বলা হয় একটা পিওর ইনার্শিয়াল ফ্রেম হিসেবে তুমি ট্রিট করতে পারো। তো এটা একটা ইনার্শিয়াল ফ্রেম, এটা ডিউ টু দ্য ট্রান্সলেশন। কোন বডি বা কোন ফ্রেমে যদি ট্রান্সলেশনাল অ্যাক্সেলারেশন থাকে তাহলে তুমি এই ধরনের জিনিস লাগাতে পারো। তাহলে এটা একটা সিউডো ফোর্স। 2 নম্বর আরেকটা সিউডো ফোর্স, যেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল সিউডো ফোর্স। সেন্ট্রিফিউগাল, আর এটা আমরা মোটামুটি পরিচিত। সেন্ট্রিফিউগাল সিউডো ফোর্স সম্বন্ধে মোটামুটি আমাদের ক্লাস 11 থেকেই সেন্ট্রিফিউগালের সাথে আমরা পরিচিত। সিউডো ফোর্স, তো যেটা কমন কোশ্চেন আছে আমাদের যে জায়গা থেকে, যে সান আর্থ সিস্টেম হোক বা ইলেকট্রন প্রোটন সিস্টেম হোক, সেই যে সিস্টেম, এখানে তোমার সান আছে, এখানে আর্থ আছে, আর যে পথে মুভ করছে তার ইসেন্ট্রিসিটি খুবই কম, তো এটা তুমি সার্কেল ধরতে পারো। তো সার্কেল তার মানে আর রেডিয়াস ইজ কনস্ট্যান্ট,
তো r ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর r যদি কনস্ট্যান্ট হয় তাহলে r ডট ইকুয়াল টু 0 and also r double dot is also equal to 0. Radial velocity and radial acceleration is 0 যেহেতু r is equal to constant. আর r is equal to constant, এটা constant, but the radial তার যে acceleration মানে তার যে net acceleration of the body ar, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তার আমরা spherical polar coordinate acceleration এর মান বের করেছি ভেলোসিটির ফর্ম থেকে। এরকম ভেলোসিটি হয় পোলার কোঅর্ডিনেটে, আর সেটা হচ্ছে r ডট r ক্যাপ প্লাস r থিটা ডট থিটা ক্যাপ, এটা বেরোবে। যদি এর ডেরিভেটিভ করি ভি ডট বের করি তাহলে তার অ্যাক্সেলারেশন পাবো আমরা, অ্যাক্সেলারেশন পাবো। আর তাদের দুখানা টার্ম পাই, একটা r ক্যাপ ওয়ালা টার্ম আর একটা থিটা ক্যাপ ওয়ালা টার্ম। তো এই যে ar যেটা ar, সেটাকে যদি আমরা আলাদা করে লিখি ar, তো তার ভ্যালু বেরোয় ঠিক এরকম r ডবল ডট মাইনাস r থিটা ডট স্কয়ার, এরকম ভ্যালু বেরোয় প্লাস সামথিং এরকম রয়েছে। আর এই ফর্ম থেকে দেখতে পাচ্ছি r ডবল ডট 0, তাহলে ইট ইজ ইকুয়াল টু মাইনাস r থিটা ডট স্কয়ার, দ্যাট ইজ নট ইকুয়াল টু 0। তাহলে যখন সে বৃত্তপথে ঘুরছে তখন r চেঞ্জ হচ্ছে না, r কনস্ট্যান্ট, r ডট চেঞ্জ হচ্ছে না, r ডবল ডট 0, r ডট 0, r কনস্ট্যান্ট, r ডট 0, r ডবল ডট 0, বাট অ্যাক্সেলারেশন ইজ নট 0, অ্যাক্সেলারেশন আছে টুয়ার্ডস দ্য অরিজিন। হ্যাঁ, টুয়ার্ডস দ্য অরিজিন, এই দিক বরাবর তার অ্যাক্সেলারেশন আছে। আর সেই রেডিয়াল অ্যাক্সেলারেশন যেটা, সেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এটাকে যদি লিখি আমরা, এটা ভেক্টর চিহ্ন দিই, তাহলে এটা ar, এটা r ক্যাপ, আর এটা আমাদের ওই m v স্কয়ার বাই r বা m ওমেগা স্কয়ার অ্যাক্সেলারেশন, যেটা মাস দিয়ে ভাগ করা হচ্ছে, তো সেটা মাইনাস ওমেগা স্কয়ার r থিটা ডট তার মানে হচ্ছে d থিটা বাই dt, সময়ের সাপেক্ষে পজিশন ভেক্টর, অ্যাঙ্গুলার পজিশন ভেক্টর কিভাবে চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ থিটা ডট, আর দ্যাট ইজ কল্ড ওমেগা। তো এটা ওমেগা স্কয়ার r এন্ড r ক্যাপ রেডিয়ালি ইনওয়ার্ড ডিরেকশন বরাবর তার সেন্টিপিটাল ফোর্স কাজ করছে। সুতরাং বৃত্তপথে ঘোরার জন্য তার উপর সেন্টিপিটাল ফোর্স লাগবে, প্রয়োজন। তার অ্যাক্সেলারেশন 0 নয়। কোন একটা পার্টিকেল যদি বৃত্তপথে ঘোরে তাহলে তো তার অ্যাক্সেলারেশন আছে, এবং অ্যাক্সেলারেশনটা কি, অল টাইম তার ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। এদিকে অ্যাক্সেলারেশন, আর তার ভেলোসিটি হচ্ছে এদিক বরাবর। তো এখানে একটা প্রশ্ন এমনিতেই দেয়, যে একটা প্রশ্ন থাকে, তারপর আমরা সেই প্রশ্নের উত্তরে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সের সেন্ট্রিফিউগাল জিরো ফোর্সের কথা বলি। যে প্রশ্ন হচ্ছে যে যদি এই দিক বরাবর ঘুরে, আর্থ ইজ রোটারি ইন এ সার্কুলার ওয়ে, আর সান আর্থকে টানছে নিজের দিকে, ফোর্স দিচ্ছে, তাহলে সেই ফোর্স দেওয়া সত্ত্বেও আর্থ কেন সূর্যের উপরে এসে পড়ছে না? হোয়াই দ্য আর্থ ডাজ নট ফল ইনটু দ্য সান, এরকম প্রশ্ন দেয়। অথবা প্রোটনের চারদিকে নিউক্লিয়াস ইলেকট্রন ঘুরছে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরছে, তো নিউক্লিয়াস ইলেকট্রনকে টানছে, তা সত্ত্বেও কেন সে নিউক্লিয়াসের গায়ে এসে পড়ছে না? তো এর অ্যান্সার তোমাকে দুভাবে দিতে হতে পারে। এক হচ্ছে ল্যাবরেটরি ফ্রেম থেকে দিতে পারো, ল্যাব ফ্রেম থেকে দিতে পারো। ল্যাব ফ্রেম থেকে মানে যে ফ্রেমে তুমি বসে আছো সেই ফ্রেমে দিতে পারো, মানে ইনার্সিয়াল ফ্রেমে। যদি ইনার্সিয়াল ফ্রেমে আমরা দিই আর যদি পুরোটাকে অবজার্ভ করি, তাহলে আর্থ সার্কুলার পথে মুভ করছে, আর যেহেতু সার্কুলার পথে মুভ করছে তাহলে অ্যাক্সেলারেশন দরকার। অ্যাক্সেলারেশন 0 হতে যাবে কেন? ফোর্স আছে মানেই তার ভেলোসিটি সেই দিকে হবে এমন কোনো কথা নেই। ফোর্স যেদিকে হবে অ্যাক্সেলারেশন সেদিকে হবে। অ্যাক্সেলারেশন নিড নট বি 0, ইট ইজ আর ক্যাপ। এদিক বরাবর ফোর্স এবং অ্যাক্সেলারেশন সেদিক বরাবর, কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিকে অ্যাক্সেলারেশন, ভেলোসিটি যে সেদিকে হবে তার কোনো মানে নেই। ভেলোসিটি পারপেন্ডিকুলার, তার যে ফোর্স তার সাথে পারপেন্ডিকুলার, এবং এই বৃত্তপথে ঘোরার জন্য অ্যাক্সেলারেশন প্রয়োজন। এই মুহূর্তে যে ভেলোসিটি, যদি একটা পার্টিকেল এখানে এরকম থাকে, তার যদি ভেলোসিটি এইদিকে হয় ভি, সাপোজ কোন একটা পার্টিকেল মুভ করছে এইদিকে ওরা ভেলোসিটি, আর তাকে আমি ভেলোসিটিটা কমাতে চাইছি, তাহলে ভেলোসিটি যদি কমাতে চাই তাহলে উল্টো দিকে ফোর্স দিতে হবে, তাহলে তার ভেলোসিটি কমে গেল। সিমিলারলি একটা পার্টিকেলের ভেলোসিটি এইদিক বরাবর, আমি চাইছি ভেলোসিটি বাড়াতে, তাহলে যেদিকে ভেলোসিটি ঠিক সেই দিক বরাবর তাকে ফোর্স দাও, তাহলে সেই দিকে তার ত্বরণ হবে, মানে ভেলোসিটি বাড়বে। দ্যাট ইজ দ্য নিউটনস ল। যেদিকে ফোর্স দেবে তার মোমেন্টাম চেঞ্জ সেদিক বরাবর হবে। এটা ভেলোসিটি, তুমি উল্টো দিকে ফোর্স দিয়ে তাকে থামাতে চাইছো, তাহলে তার ভেলোসিটি কমবে, রিটার্ডেশন তৈরি হবে। আর যেদিকে ভেলোসিটি সেই দিকে ফোর্স দাও, তাহলে তার ভেলোসিটি বাড়বে, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন তৈরি হবে। এবার যদি পার্টিকেল এই দিক বরাবর যায় আর আমি এবার ফোর্সটা এই দিক বরাবর দিই একটু তেচ্ছা করে, তাহলে এই ফোর্সটা দেখতে পাচ্ছি তার
উপর দিকে ফোর্সের কম্পোনেন্টটা বেশি নিচের দিকে থেকে, তাহলে এই ফোর্সের একটা কম্পোনেন্ট তার ভেলোসিটি বাড়াবে। আবার যদি আমার ফোর্সটা এইরকম ভাবে তেচ্ছাকড় হতো, তাহলে দেখতে পাচ্ছি নিচের দিকে ফোর্সটা দল ভারী, সুতরাং এর ভেলোসিটি একটু কমাবে। কিন্তু যদি আমি ফোর্সটা এই দিক বরাবর দিই, যেদিকে ভেলোসিটি তার সাথে পারপেন্ডিকুলার যদি ফোর্স দিই আমি, তাহলে আমি বলতে পারবো না যে তার ভেলোসিটি বাড়বে না কমবে। কারণ যদি আমি বলি এর কম্পোনেন্ট অনুসারে ভেলোসিটি বাড়বে, তার স্পিড ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি, স্পিডের কথা বলছি, তার স্পিড বাড়বে, তাহলে সঙ্গে সঙ্গে আরেকজন বলতে পারে কেন এতে 50-50 এর স্পিড কমেও যেতে পারে। তাহলে যদি পারপেন্ডিকুলার ফোর্স আমি দিই, তাহলে তুমি কোনো কনক্লুশন আসতে পারবে না যে তার স্পিড বাড়বে না কমবে, তো স্পিড উইল বি কনস্ট্যান্ট। তাহলে এর স্পিড কনস্ট্যান্ট, সার্কুলার পথে যখন মুভ করবে তার যেদিকে ভেলোসিটি তার সাথে পারপেন্ডিকুলার যদি ফোর্স দেয়, তো স্পিড উইল বি কনস্ট্যান্ট, তার স্পিড বাড়বে না। বাট মোমেন্টাম উইল চেঞ্জ। ফোর্স দিলে মোমেন্টাম তো চেঞ্জ হবে, বিকজ ভেলোসিটি ডিরেকশন ইজ চেঞ্জিং। সুতরাং বৃত্তপথে ঘোরার জন্য ফোর্সকে জিরো হতে হবে না, এমনটা হতে হবে না যে এর উপর ফোর্স জিরো তবেই সে বৃত্তপথে ঘুরছে। বৃত্তপথে ঘোরার জন্য ফোর্স দরকার, আদারওয়াইজ সে কেন ঘুরবে? বৃত্তপথে সোজা চলে যাবে। ফোর্স যদি জিরো হয় তাহলে সোজা চলে যাবে। সে টার্ন করছে, তো মোমেন্টাম চেঞ্জ করানো হচ্ছে, তাহলে ইউ নিড সাম ফোর্স। তো ল্যাবরেটরি ফ্রেম থেকে টোটাল ফোর্স কখনোই জিরো করতে যাও না। অনেক কি করে দেয়, এর উপর টোটাল ফোর্স জিরো, সেন্ট্রিফিউগাল ফোর্সের কনসেপ্ট নিয়ে চলে আসে, দিয়ে বলে ফোর্স টোটাল ফোর্স ইজ জিরো, এরকম করে বইয়ে লেখা আছে, এইদিকে টানছে ওইদিকে টানছে, টোটাল ফোর্স জিরো, এরকম নয়। এবার এই জিনিসটা যদি আমি এইখানে বসে দেখি, যে মুভিং ফ্রেম রেফারেন্স থেকে দেখি, তাহলে যদি আমি আর্থের কথাই ভাবি, স্যার বল। তো কিন্তু ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনের ডিরেকশন তো সবসময় সেই বরাবরই হবে, সেটা তো কোনো আলাদা হতে পারে না 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 না, একদমই না। ভেলোসিটি যেদিকে, অ্যাক্সেলারেশন সেদিকে নাও হতে পারে। না হতে পারে, কিরকম হবে? হ্যাঁ, ভেলোসিটি যেটা ডিরেকশন, যেমন এই কেসটাতে যেটা, এই পার্টিকেলের ভেলোসিটি এদিক বরাবর, বাট তার অ্যাক্সেলারেশন সেন্ট্রাল বরাবর। এটাই, যেদিক বরাবর ভেলোসিটি সেদিক বরাবরই তার অ্যাক্সেলারেশন হবে এমন কোনো কথা নেই। রিলেটিভিটিতে আরো এক্সপ্রেশন আছে আমাদের, জেনারেল যেদিকে ভেলোসিটির সাথে অ্যাক্সেলারেশন আরো ফর্মুলা পাবো আমরা পরে, তখন আরো ডিটেলসে বোঝা যাবে। কিন্তু এই কেস থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যেদিক বরাবর ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন, এফ ইজ ইকুয়াল টু এম এ। এইটা নিউটন বলেছে, যেদিকে ফোর্স অ্যাক্সেলারেশন সেদিকে, কিন্তু যেদিকে ফোর্স ভেলোসিটি সেদিকে হবে এমন কথা কেউ বলেনি। ফোর্স থাকতেই পারে, তার সাথে পারপেন্ডিকুলারও হতে পারে। ঠিক আছে, পারপেন্ডিকুলার ফোর্স, যেমন এই কেসটা দেখতে পাচ্ছি আমরা, ফোর্স এই দিক বরাবর, বাট এই ফোর্স ওয়ার্কলেস ফোর্স। এই ফোর্স যেটা, সেটা হচ্ছে ওয়ার্কলেস ফোর্স, কার্যহীন বল। এর স্পিড বাড়ে না, স্পিড ইজ কনস্ট্যান্ট, অনলি ডিরেকশন চেঞ্জ, এই মুহূর্তে যদি সেই মুহূর্তটাকে আমরা ধরি, একটা পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে এইদিকে যাচ্ছে, সেই মুহূর্তে তাকে এই দিক বরাবর ফোর্স দেওয়া হচ্ছে, এই দিক বরাবর ফোর্স। কিন্তু আমি এটা বলতে পারবো না যে স্পিড বাড়বে কি কমবে, এটা বলতে পারবো না। কারণ যদি বলি বাড়বে তাহলে কমতেও পারে, কারণ আমি পারপেন্ডিকুলার ফোর্স দিচ্ছি। এর কোন কম্পোনেন্টটা ফোর্স বাড়াবে, মানে ভেলোসিটি বাড়াবে বা কমাবে, সেটা বলতে পারবো না। বাট কেউ তো একজন টানছে, সুতরাং ডিরেকশন চেঞ্জ হবে, দ্যাট ইজ ট্রু। কিন্তু যে মুহূর্তে সে এখানে ডিরেকশন চেঞ্জ করে চলে আসবে, ফোর্সের ডিরেকশনটা পাল্টে গেছে, ফোর্স আবার পারপেন্ডিকুলার। এখানে আবার সে যখন সেই ফোর্সের জন্য ডিরেকশন আবার চেঞ্জ হচ্ছে, আবার ফোর্স পারপেন্ডিকুলার। তো অল টাইম ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভেলোসিটি। কোনো মুহূর্তেই তার স্পিড কমাতে পারবে না বা বাড়াতে পারবে না, বা টার্ন করাতে পারবে, ওয়ার্কলেস ফোর্স। ঠিক আছে, ওই জন্য যেদিকে ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ নিউটনস ল। কিন্তু যেদিকে ফোর্স সেদিকে ভেলোসিটি, সেটা কখনোই বলা যাবে না। নিউটনস লতে সেরকম কোনো স্টেটমেন্ট নেই। তো এবার যদি আমরা ওই আর্থ ফ্রেমে চলে আসি, এটা যদি সান হয় আর এটা যদি আর্থ হয়, আর যদি আমি বলি এবার এখানে যদি বসে থাকি আমি, তাহলে এবার দেখবো সান ইজ রোটেটিং ইন এ সার্কুলার ওয়ে। তাহলে এটা আর্থ, আর এবার সান রোটেট করছে ইন এ সার্কুলার ওয়ে। এবার কি দেখবে, রেডিয়াস সেম রেডিয়াস, এটা সাপোজ এই আর রেডিয়াস। এবার এর ওপর আগেও ফোর্স ছিল, এখনো ফোর্স আছে। তাহলে আগে কত ফোর্স ছিল? আগে যেটা ফোর্স ছিল সেটা হচ্ছে জিএমএম বাই আর স্কোয়ার এন্ড আর ক্যাপ, এরকম ফোর্স ছিল। তাহলে এটা তো বাইরের দিকে এখন আর ক্যাপ, এরকম, এটা হচ্ছে আর ক্যাপ। মানে এটা যদি আর্থ হয়, এটা যদি সান হয়, তাহলে এদের মধ্যে যে ফোর্স, এটা আর্থ এরকম, সরি, আর্থকে সূর্য নিজের দিকে টানছে, তো এই দিক বরাবর তার ফোর্স ছিল, তো এখনো সেই ফোর্সটা আছে, দ্যাট ইজ রিয়েল ফোর্স। আর রিয়েল ফোর্স সব জায়গাতেই থাকবে, সেটা ওই দিক বরাবর ফোর্স। এবার এই ফোর্স আছে তার উপর, দ্যাট ফোর্স নন ইনার্সিয়াল ফ্রেমে আছি আমরা এবার, হ্যাঁ, নন ইনার্সিয়াল ফ্রেমে আছি। Total force is not equal to 0, but earth is at rest. Acceleration of the earth is 0. সে রেস্ট আছে, তার চারপাশে কেউ না কেউ ঘুরছে, কিন্তু তার উপর টোটাল ফোর্স আছে, ইট ইজ রিয়েল ফোর্স। তুমি তার এক্সিস্টেন্স তুমি ইগনোর করতে পারো না, সব জায়গাতেই আছে। যেটা বলেছিলাম যে কোনো একটা চায়ের কাপ ভেঙে গেল, তো যে ফ্রেম থেকে যে দেখুক না কেন,
চাই কাপটা ভেঙে তো গিয়েছে, অ্যান্ড ইট ইজ ট্রু। সেটাকে, সেই ঘটনাটাকে কেউ ইগনোর করতে পারবে না। তো এখানে যেটা, এর উপর যেটা রিয়েল ফোর্স আর্থ টানছে, এই সূর্য আর্থকে টানছে, তো দ্যাট ফোর্স এক্সিস্ট দেয়ার। তা সত্ত্বেও অ্যাক্সেলারেশন 0, আমি রেস্ট আছি, ও ঘুরছে। তাহলে এবার যদি বলে ও যে কেন আমি রেস্ট অবস্থায় আছি, আমাকে টানছে, তাও আমি কেন ওই দিক বরাবর যাচ্ছি না, আমি তো বৃত্তপথে ঘুরছি না, আমি এখন রেস্ট, ও বৃত্তপথে ঘুরছে, ওর ব্যাপার সেটা। আমি এখানে, আমার উপর ফোর্স আছে, তা সত্ত্বেও আমি কেন রেস্ট, সে যদি বলতে চাই, তখন তাকে বলতে হবে যে নিশ্চয়ই আমার উপর টোটাল ফোর্স 0, কারণ সে নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, এমন ঘটনা ঘটতেই পারে, নো প্রবলেম। ফোর্স ইজ নট ইকুয়াল টু 0 বাট অ্যাক্সিলারেশন ইজ 0, তো এমন ঘটনা ঘটতেই পারে, নো প্রবলেম উইথ দ্যাট। বাট যদি বলতে হয় যে না, আমি আমার এরকম, আমি অভ্যস্ত নই, আমি এটাকে যেটাই জানি ফোর্স 0 তে অ্যাক্সিলারেশন 0, তাহলে যেদিকে তোমার টানছে ঠিক তার উল্টো দিকে, মানে এই ছবিতে যেদিকে এইদিকে তার ঠিক বাইরের দিকে তোমাকে আরেকটা ফোর্স লাগাতে হবে, and that force is called the centrifugal force. কতটা, যতটা এইটা ততটাই, তার ঠিক তোমাকে ফোর্স 0 করতে হবে। তো যেদিক বরাবর আর ক্যাপ, তার ঠিক উল্টো দিকে আর ক্যাপ তোমাকে দিতে হবে, যে সেই ফোর্সটাকে আমরা বলি সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এটা এক্সিস্টেন্স আছে অনলি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে, ঠিক আছে, অনলি নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। আর এই বলটা কত, জিএমএম বাই আর কত, এটা যে এমভি স্কয়ার বাই আর, অভিকেন্দ্র বল এমভি স্কয়ার বাই আর ক্যাপ, এদিক বরাবর আর ক্যাপ বা মাইনাস আর ক্যাপ যেটা বলবো, এমভি স্কয়ার বাই আর, এই দিক বরাবর ফোর্স দিচ্ছে। আর সেই ফোর্সের ইকুয়াল ফোর্স এমভি স্কয়ার বাই আর এন্ড বা এম ওমেগা স্কয়ার আর, এম ওমেগা স্কয়ার আর, তো ইন আর ক্যাপ ডিরেকশন। সেম ফোর্স উল্টো দিকে তুমি দাও, এটা একটা সিউডো ফোর্স, এটা তুমি লাগালে তোমার প্রয়োজন হচ্ছিল বলে, নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনস ল অ্যাপ্লাই করতে চাইছিলে বলে তুমি দিলে এম ওমেগা স্কয়ার আর। এবার তুমি বলে দাও টোটাল ফোর্স অন দ্য পার্টিকেল অন মি ইজ 0 এন্ড অ্যাক্সিলারেশন অফ মি ইজ 0, ফোর্স ইকুয়াল টু 0, অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু 0। তো এইটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এই যে সেন্ট্রিফিউগাল ফোর্স, ইট ডিপেন্ডস অনলি অন the position vector of the particle, position vector of the particle কত দূরে সে রয়েছে সেটা, ঠিক আছে, কত দূরে সে রয়েছে সেটার উপর ডিপেন্ড করছে, পার্টিকেলের ভেলোসিটির উপর কোনো ডিপেন্ড করবে না। এখানে যেটা ওমেগা, এখানে ওমেগা সেটা কি, ওমেগা হচ্ছে এই যে সান কতটা মুভ করছে সার্কুলার ওয়েতে, দ্যাট ইজ দ্য ওমেগা, ঠিক আছে। আর আর হচ্ছে ডিসটেন্স, হচ্ছে এটা। তো কোন একটা পার্টিকেল কোথাও একটা বসে আছে, তার ভেলোসিটি থাকতেও পারে, নাও থাকতে পারে, কোন একটা ফ্রেমে, দ্য ফ্রেম ইজ রোটেটিং, পার্টিকেল ইজ নট রোটেটিং, পার্টিকেল কোন একটা জায়গায় সিচুয়েটেড বসে আছে, কোন একটা ডিস্ক আছে, ডিস্কের মধ্যে কোন একটা পার্টিকেল আছে, ডিস্ক ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। আর এখান থেকে তুমি একে অবজার্ভ করছো, ডিস্কের উপর একটা পার্টিকেল বসে আছে, পার্টিকেল নিড নট হ্যাভ সাম ভেলোসিটি, বাট অরিজিন থেকে তার যদি একটা পজিশন ভেক্টর থাকে, আর সে যদি নন ইনার্শিয়াল ফ্রেমে বসে থাকে, আর তুমি যদি নন ইনার্শিয়াল ফ্রেমে বসে এর উপর ইকুয়েশন দেখাতে যাও, তাহলে অনলি তার পজিশন ভেক্টর ইজ নিডেড। এর ভেলোসিটি আছে কি নেই, একটা পিঁপড়ে আছে, তো ডিস্ক ফ্রেম আছে, পিঁপড়ে ছুটে যাচ্ছে, একটা ডিস্ক রোটেট করছে, তাতে একটা পিঁপড়ে ছুটে যাচ্ছে, তো সেন্ট্রিফিউগাল ফোর্সে তার কোনো ব্যাপার নেই। এই ফ্রেম ভেলোসিটি বা ফ্রেম ওমেগা বসবে, মাস অফ দ্য পার্টিকেল আর ওই অরিজিন থেকে তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স লাগো। তো এটা একটা মিসকনসেপশন যে কোনো একটা পার্টিকেল সেন্ট্রাল বরাবর যদি ঘোরে তখনই তার সেন্ট্রিফিউগাল ফোর্সের গল্প আছে, তো এরকম কোনো ব্যাপার না। কোন একটা ফ্রেমে কোনো পার্টিকেল রেস্ট অবস্থায় আছে, বাট দ্য ফ্রেম ইজ নন ইনার্শিয়াল বা ফ্রেম ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স তোমাকে লাগাতে হতে পারে যদি তুমি নন ইনার্শিয়াল ফ্রেমে বসে কাজ করো। আর সেই ফোর্সটা ডিপেন্ড করে অনলি অন দ্য পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল, দ্যাট ইজ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, অনলি পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল। তো এটা হচ্ছে অ্যানাদার টাইপ অফ সেন্ট্রিফিউগাল, আমাদের সিউডো ফোর্স, যেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। আর আগে যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কথা বললাম, সেটাকে অনেক সময় বলা হয়, আগে যেটা কথা বললাম যেদিকে অ্যাক্সিলারেশন তার উল্টো দিকে যে সিউডো ফোর্স, সেটাকে অনেক সময় বলা হয় এটাকে বলা হয় অ্যাপারেন্ট গ্র্যাভিটি। যেদিকে অ্যাক্সিলারেশন, তো তার মনে হচ্ছে যে পেন্ডুলামটা দেখলাম না আমরা, পেন্ডুলামটা এরকম, তো গ্র্যাভিটি যেমন একটা নিচের দিকে টেনে নেয়, সেরকম কোন একটা গ্র্যাভিটি যেন এই দিক বরাবর তাকে টেনে নিচ্ছে, তো এটা কোনো সময় অ্যাপারেন্ট গ্র্যাভিটিও বলা হয়। বেশ, তো এবার আরেকটা সেন্ট্রিফিউগাল ফোর্স, আরেকটা আমাদের সিউডো ফোর্স, এটা বলে দিই, তারপরে জেনারেল এক্সপ্রেশন পাবো সবকিছুকে নিয়ে আমরা। এটা হচ্ছে কোরিওলিস ফোর্স। এটা কিরকম, এটা কোন একটা ডিস্ক আছে তোমার কাছে এরকম, এটা একটা ডিস্ক, and disk is rotating with angular velocity omega, আর ডিস্কের তার যে রেডিয়াস এসব আছে, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে সে মুভ করছে। এবার কোন একটা পার্টিকেল এই ডিস্কের বাইরে এখানে বসে আছে, এখানে,
আর আমরা কি করছি, অবজেক্ট, একটা অবজেক্ট বসে আছে এখানে, অবজেক্ট ইজ অ্যাট রেস্ট ইন দ্য ল্যাবরেটরি ফ্রেম অফ রেফারেন্স। ল্যাব ফ্রেম থেকে যদি দেখি তাহলে রেস্ট অবস্থায় বসে আছে একটা পার্টিকেল। আর আমরা এবার ক্যালকুলেশন করতে যাব ডিস্ক ফ্রেম থেকে, একে দেখবো। রোটেটিং ফ্রেম নিয়ে আমরা কাজ করছি, তো যা কিছু ক্যালকুলেশন করবো সবই নন ইনার্সিয়াল ফ্রেম থেকে বসে ক্যালকুলেশন করবো, যে এর ইকুয়েশন অফ মোশন বের করবে। তো এটা রেস্ট আছে, বাট এবার এখান থেকে একে দেখবো যে তার মোশন কেমন হয়। তো এটাকে টপ ভিউ দেখছি, আমরা উপর থেকে দেখছি, তাহলে এই ছবিটা সার্কেল হয়ে যাবে। এটা ডিস্ক, এটা হচ্ছে ডিস্ক, আর উপরে এটা তোমার ওমেগা অ্যাক্সিস, বা এটা রোটেট করছে এই দিক বরাবর, দিস ইজ ইওর ওমেগা, মানে বাইরের দিকে যদি অ্যাক্সিয়াল ডিরেকশন দেখি আমরা, তাহলে এটা বাইরের দিকে ওমেগা। আর আমরা একটা কাজ করছি, এখানে কিছু অ্যাক্সিস চুজ করছি, এরকম একটা অ্যাক্সিস নিলাম, এটা একটা অ্যাক্সিস নিলাম এরকম। আর এই বাইরে একটা পার্টিকেল বসে আছে পি, ঠিক আছে, পার্টিকেল বসে আছে পি। আর এর যে ডিস্টেন্স সেন্টার থেকে, এই সেন্টারটা যেটা ও, এটা একটা এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট তুমি নাম বলতে পারো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এরকম করে নাম দিতে পারো। তো এই পার্টিকেল, দ্য পার্টিকেল পি ইজ at rest in lab frame. ল্যাবরেটরি ফ্রেমে পার্টিকেল রেস্ট অবস্থায় আছে। আর এটা সাপোজ দ্য ডিস্ক ইজ, ডিস্কের পজিশন যেটা ফিক্সড, অ্যান্ড পজিশন মানে দিস অ্যাক্সিস ইজ ফিক্সড অ্যান্ড দ্য ডিস্ক ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা। এবার যদি আমরা পার্টিকেলের ইকুয়েশনটা অবজার্ভ করি on the from the disk frame, we want to observe the equation of motion of the particle. We want to observe the equation of motion from card equation of motion of the particle from disk frame আর rotating frame। তো rotating frame থেকে আমরা ওর ইকুয়েশন বের করে যাচ্ছি। তাহলে কিছু ডিরেকশন আমরা দিয়ে দিই, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ওমেগা ইজ জেড অ্যাক্সিস। তো ওমেগা ইকুয়াল টু ওমেগা কে ক্যাপ, এটা হচ্ছে ওমেগা ডিরেকশন এখানে। আচ্ছা, এবার ডিস্ক ফ্রেম থেকে যদি আমি দেখি, এখানে যদি আমি বসে থাকি, তাহলে দেখবো ডিস্ক যদি এইদিকে ঘোরে, তাহলে আমার মনে হবে ডিস্ক ইজ রেস্ট, বিকজ দিস ইজ এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস। আর আমি এক্স অ্যাক্সিসের উপরে বসে আছি, আমি দাগ কেটে রেখে দিয়েছি এক্স অ্যাক্সিসের উপরে, আর আমি দেখছি আমি সবসময় দাগের উপরে বসে আছি, দাগ ছেড়ে আমি বেরিয়ে যাচ্ছি না। দ্যাট ইজ আমার মাই এক্স অ্যাক্সিস, এন্ড এক্স অ্যাক্সিস ইজ নট চেঞ্জিং ইন মাই ফ্রেম অফ রেফারেন্স। সুতরাং আমি রেস্ট আছি, পার্টিকেল ইজ মুভিং ইন অপোজিট ওয়ে। পার্টিকেল এই দিক বরাবর যাচ্ছে, এখানে এই দিক বরাবর, এখানে এই দিক বরাবর। যখন জাস্ট রোটেট করছে তখন পার্টিকেল এইদিকে, হ্যাঁ এইদিকে, তারপর আবার এইদিকে, তারপর এইদিকে। তো পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার ওয়ে উইথ ভেলোসিটি ভি। ডিস্কের যা ওমেগা, তার করসপন্ডিং ভেলোসিটি যেটা, সেই ভেলোসিটি অনুসারে পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে অপোজিটলি মুভ করছে, ঠিক আছে। তো তার ভেলোসিটি আছে, তার ভেলোসিটি যদি থেকে থাকে, তাহলে আমাকে ফোর্স দেখাতে হবে, ইকুয়েশন অফ মোশন যেটা তৈরি করতে হবে। রেস্ট নেই, ভেলোসিটি রয়েছে, তাহলে কি in the disk frame particle is moving in circular way, radius দিয়ে দাও কিছু একটা, of radius r, বা কিছু একটা, এই ডিসটেন্সটাকে r, of radius r, এই ডিসটেন্স দাও। এবার the net force on the particle equal to sum of the all real forces, যত রকম রিয়েল ফোর্স ছিল তার উপর সব ইনক্লুড করে দাও। আর সব রিয়েল ফোর্স জিরো। কেন জিরো? কারণ পার্টিকেল রেস্ট ফ্রেম থেকে রেস্ট অবস্থায় ছিল, তো অল কাইন্ড অফ ফোর্স, তার উপর রিয়েল ফোর্স যেগুলো আছে সেগুলো ল্যাবরেটরি ফ্রেম থেকেও জিরো। আর যদি নন ইনার্সিয়াল ফ্রেম থেকে আমি দেখি, তো নিট রিয়েল ফোর্স যেটা, অল কাইন্ড অফ রিয়েল ফোর্স, নিট ফোর্স অ্যান্ড ইট ইজ রিয়েল ফোর্স বলাই ভালো, রিয়েল ফোর্স এটা জিরো। যে ফ্রেম থেকে দেখো না কেন, রিয়েল ফোর্স ইজ রিয়েল ফোর্স, সো দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। বাট পার্টিকেল ইজ মুভিং ইন এ সার্কুলার ওয়ে ইন দ্য ডিস্ক ফ্রেম। তা যদি সার্কুলার ফ্রেমে সে মুভ করে, তাহলে তো তার অ্যাক্সিলারেশন দরকার, তাই না? তার অ্যাক্সিলারেশন দরকার। আর সেই অ্যাক্সিলারেশনটা কি হবে? আমি ইকুয়েশন লিখতে যাচ্ছি, পার্টিকেলের মাস হচ্ছে m ইন দ্য ডিস্ক ফ্রেম,
mass into acceleration equal to f real plus f pseudo। দুই রকম ফোর্স আমি অ্যাড করছি। আমি বলছি mass and acceleration of the particle measured from the disk frame is the all kind of real force and plus all kind of pseudo force। তো রিয়েল ফোর্স তো 0, আর pseudo ফোর্স আমরা এক ধরনের ফোর্স জানি যে পার্টিকেল যখন বৃত্তপথে ঘোরে বা পার্টিকেলের যেটা পজিশন ভেক্টর, এই পজিশন ভেক্টর যদি আমরা বলি r, তাহলে তার বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকে, সেটা আমরা অবভিয়াসলি জানি যে তার যে pseudo ফোর্স, রিয়েল ফোর্স ইজ 0 এন্ড pseudo ফোর্স, তো সেই pseudo ফোর্সের মান হয় m ওমেগা স্কয়ার, আর ডিসটেন্সটা হচ্ছে r এন্ড ইট ইজ r ক্যাপ। ঠিক আছে, কিন্তু তাহলে তার উপর অ্যাক্সেলারেশন কোন দিক বরাবর? বাইরের দিকে। pseudo ফোর্স লাগালাম আমি একটু আগে, সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা প্রসঙ্গে এনেছি। তো একটা ডিস্ক রোটেট করছে, আর সেই ডিস্কের রেসপেক্টে একটা পার্টিকেল বসে আছে। তো পার্টিকেলের ভেলোসিটি থাক না থাক, যদি আমি রোটেটিং ফ্রেম থেকে পার্টিকেলকে দেখি, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবেই, আর সেই ফোর্স মান হচ্ছে m ওমেগা স্কয়ার r এন্ড r কাপ। একটু আগে যেটা পেলাম বাইরের দিকে। কিন্তু সমস্যা হচ্ছে পার্টিকেল তো এখানে সার্কুলার পথে মুভও করছে, পার্টিকেলের ভেলোসিটিও রয়েছে। তাহলে যদি পার্টিকেলে তার ভেলোসিটি কনস্ট্যান্ট এবং সে সার্কুলার ওয়েতে মুভ করে, তাহলে তো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বা সেন্ট্রিপিটাল ফোর্সও থাকা উচিত, তাই না? তো তার অ্যাক্সেলারেশন থাকা উচিত, এন্ড অ্যাক্সেলারেশন শুড বি ইনওয়ার্ড। বৃত্তপথে যদি কোনো একটা পার্টিকেল ঘোরে, এটা অরিজিন তোমার, আর যদি অরিজিন বরাবর কোনো একটা, তুমি যদি কোনো একটা পার্টিকেলকে দেখো যে সে বৃত্তপথে ঘুরছে, তাহলে তো তার কেন্দ্রের দিকে অ্যাক্সেলারেশন থাকতেই হবে, সেন্ট্রিপিটাল ফোর্স থাকতে হবে তার। আর সেই সেন্ট্রিপিটাল ফোর্সটা কত? সেন্ট্রিপিটাল ফোর্স যেটা, সেটা হচ্ছে m ওমেগা স্কয়ার r and minus r cap। এদিকে r cap, this direction is r cap at any instant of time, and this is minus r cap। তো এটা থাকতে হবে, কিন্তু এইটা সমান তো এটা নয়, এটা তো m ওমেগা স্কয়ার r মাইনাস r cap, এটা তো m ওমেগা স্কয়ার r r cap। তা তুমি m এ ইকুয়াল টু এইটা বলতে পারো না, বা m এর জায়গায় তুমি এটা বসাতে পারো না, m ওমেগা স্কয়ার r মাইনাস r cap ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r প্লাস r cap, এটা বসাতে পারো না। যদি বসাই তাহলে কি হবে? যদি বসাই, আমরা যদি বলি যে পার্টিকেলের যেটা নিট ফোর্স, যেটা বা বৃত্তপথে ঘুরছে, সুতরাং তার উপর সেন্ট্রিপিটাল ফোর্সের প্রয়োজন থাকতেই হবে, আর সেই ফোর্সটা হচ্ছে m ওমেগা স্কয়ার r মাইনাস r ক্যাপ, এই টাইপের ফোর্স তার উপর থাকতেই হবে। এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু এক ধরনের ফোর্স আমরা পেয়েছি, যেহেতু নন ইনার্শিয়াল ফ্রেমে আছি, একটা সুডো ফোর্স পেয়েছি আমরা m ওমেগা স্কয়ার r r ক্যাপ, এটা তার একটা ফোর্স রয়েছে। কিন্তু এটা সমান এটা নয়, তাহলে তোমাকে আরো কিছু সুডো ফোর্স অ্যাড করতে হবে। একটা সুডো ফোর্স তুমি দিয়েছো, বাট এটা সমান এটা নয়, এটা r ক্যাপ, এটা মাইনাস r ক্যাপ, দুটো আলাদা, আরো কিছু সুডো ফোর্স অ্যাড করতে হবে। তো কি অ্যাড করব? প্লাস মাইনাস অফ 2m ওমেগা স্কয়ার r and r ক্যাপ, এরকম এইটা আমি অ্যাড করলাম, আমি নিজে অ্যাড করলাম। নিউটনস ল অ্যাপ্লাই করতে চাইছি আমি এখানে বসে। বৃত্তপথে ঘোরে, তো বৃত্তপথে ঘোরার জন্য ফোর্স দরকার, যে ফ্রেম থেকে দেখি না কেন, সে যদি বৃত্তপথে ঘোরে তাহলে তো সেন্টিমিটার ফোর্স দরকার, এন্ড দ্যাট ফোর্স ইজ m ওমেগা স্কয়ার r মাইনাস r ক্যাপ। বাট আমি যদি এখান থেকে দেখি তার পজিশন ভেক্টর যদি r হয়, তাহলে তো সিউডো ফোর্স ইজ দেয়ার, সেন্ট্রিফিউগাল সিউডো ফোর্স ইজ দেয়ার, আর তার মান হচ্ছে m ওমেগা স্কয়ার r এন্ড r ক্যাপ অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন। কিন্তু দুটো তো ইকুয়াল নয়, তাহলে তোমাকে আরো কিছু ফোর্স লাগাতে হলো, যাতে করে মাইনাস 2m, এটাই যা তার দ্বিগুণ ফোর্স, তার নেগেটিভ সাইন কেটে কুটে এটা কত হয়ে যাবে, এটা m ওমেগা স্কয়ার r মাইনাস r ক্যাপ, তো ইট ইজ ব্যালেন্সড। তাহলে এই যে ফোর্স, ফার্স্ট কাইন্ড অফ ফোর্স যেটা, সেটা তো সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা তো ঠিক। আর সেকেন্ড কাইন্ড অফ যেটা ফোর্স, সেটা হচ্ছে কোরিওলিস ফোর্স, আরো একটা সিউডো ফোর্স, কোরিওলিস ফোর্স। কখন দিতে হলো আমাকে? যখন আমার রোটেটিং ফ্রেম থেকে যখন পার্টিকেলের ভেলোসিটি থাকবে, ইট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি। এটাকে তুমি আরো একটু সাজিয়ে লিখতে পারো। আরো একটু সাজিয়ে লিখতে পারো, ওমেগা ক্রস ভি। ভিটা কি? ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মেজার্ড ফ্রম দ্য ডিস্ক ফ্রেম। ওমেগা হচ্ছে ফ্রেম ভেলোসিটি, ফ্রেম ওমেগা মানে ফ্রেম অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ভিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ইকুয়াল টু ওমেগা যেটা, সেটা হচ্ছে ওমেগা কে ক্যাপ, আমরা ওমেগা কে ক্যাপ, আর ভেলোসিটি যেটা ভি ইজ ইকাল টু ওমেগা আর, এন্ড ইট ইজ মাইনাস ফাই ক্যাপ। এটা যদি এই ফাই ডিরেকশন বলি এটাকে, দিস অ্যাঙ্গেল ইজ ফাই, তাহলে এই যে ডিরেকশন যেটা, এটা হচ্ছে আমাদের মাইনাস ফাই ক্যাপ, এটা ফাই ক্যাপ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, এটা হচ্ছে মাইনাস ফাই ক্যাপ। তাহলে ভি ইজ ইকাল টু ওমেগা আর এন্ড মাইনাস ফাই ক্যাপ।
ভেলোসিটি যেটা সেটা তো ওমেগার, তার যে ট্রান্সলেশনাল ভেলোসিটি নয়, তো তার ম্যাগনিটিউড যেটা সেটা চেঞ্জ মানে কনস্ট্যান্ট থাকবে। তো ভি ইজ ইকুয়াল টু জাস্ট ওমেগা আর। যদি ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকে তাহলে ডি এ ডিটি যে কোনো ভেক্টরের ক্ষেত্রে ডি এ ডিটি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস এ, এরকম হচ্ছে ফর্মুলা। আগের দিনই করেছি আমরা। যদি ম্যাগনিটিউড চেঞ্জ হয় এটাকে দুভাগে ভেঙে নিতে পারো তুমি। তো এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ, তার ডেরিভেটিভ করে দুখানা টার্ম পাবে। একটা টার্মে ম্যাগনিটিউড চেঞ্জ আর একটা টার্মে জাস্ট অ্যাক্সিস চেঞ্জ। তো সেটার জন্য ওমেগা ক্রস এ পাবে। আবার আসবে এটাতে আজকেও, সেটা হচ্ছে ওমেগা আর মাইনাস ফাই ক্যাপ ইকুয়াল টু ওমেগা ওমেগা আর, তার মানে ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর, আর কে ক্যাপ ক্রস মাইনাস ফাই ক্যাপ। কে ক্যাপ হচ্ছে বাইরের দিকে, কে ক্যাপ বাইরের দিকে, আর ফাই ক্যাপ হচ্ছে নিচের দিকে। তো কে ক্যাপ ক্রস ফাই ক্যাপ মানে আর ক্যাপ, এটা আর ক্যাপ। তাহলে ওমেগা স্কোয়ার আর আর ক্যাপ, ওমেগা স্কোয়ার আর আর ক্যাপ, এটা হচ্ছে ভি ক্রস ওমেগা। তাহলে তুমি এটাকে লিখতে পারো যে -2m ওমেগা স্কোয়ার আর আর ক্যাপ ইকুয়াল টু ভি ক্রস ওমেগা, যেটা ওমেগা স্কোয়ার আর যেটা আর ক্যাপ, এটা জায়গায় ভি ক্রস ওমেগা। সো -2m ওমেগা ক্রস ভি, ভি ক্রস ওমেগা ওমেগা ক্রস ভি। তো এইটা হচ্ছে কোরিওলিস ফোর্স। -2m ওমেগা ক্রস ভি, ইট ডিপেন্ডস অন, কোথা থেকে মাপছি? রোটেটিং ফ্রেম থেকে মাপছি। ইট ডিপেন্ডস অন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। The velocity of the particle, velocity কোথা থেকে বের করছি? measured from non-inertial frame, non-inertial frame. It depends on the velocity of the particle measured from the non-inertial frame and not on the position, not on the position of the particle. এটা যে ডিফারেন্স কোরিওলিস ফোর্সের সাথে সেন্ট্রিফিউগাল ফোর্সের ডিফারেন্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ডাজ নট ডিপেন্ড অন দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, ইট ডিপেন্ডস অনলি অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। কত দূরে আছে এই পার্টিকেলটাকে, যদি আমি কোনো একটা ফ্রেমে যদি সে রেস্ট অবস্থায় থাকে, তার কোনো ভেলোসিটি থাক আর না থাক, যদি সে কোনো একটা রোটেটিং ফ্রেম থেকে তাকে অবজার্ভ করি আর সে যদি রেস্ট অবস্থায় থাকে, তাহলে তার সেন্ট্রিফিউগাল ফোর্স আছেই, এম ওমেগা স্কয়ার আর। ভেলোসিটি থাকলে এক্সট্রা ফোর্স দিতে হবে, এক্সট্রা সিউডো ফোর্স লাগাতে হবে। আর সেই ফোর্সটা হচ্ছে কোরিওলিস ফোর্স, সেটা হচ্ছে -2m ওমেগা ক্রস ভি। তো যদি আবার এই ওমেগাটা চেঞ্জ হয়, যদি আবার ওমেগার ভ্যালু আবার সময়ের সাথে ওমেগা চেঞ্জ হয়, তাহলে আবার তোমাকে সিউডো ফোর্স লাগাতে হবে, ওমেগা ডট টাইপ এক্সাজারেট সিউডো ফোর্স লাগাতে হবে এক্সট্রা। ফ্রেমের অ্যাক্সেলারেশন তো আছেই, এন্ড আলফা রয়েছে, ডি ওমেগা ডিটি রয়েছে। তাহলে আবার তোমাকে নতুন ইকুয়েশন বের করতে হবে, আবার নতুন সিউডো ফোর্স ইউজ করতে হবে। তো ইকুয়েশন বেরিয়ে যাবে। তো অল কাইন্ড অফ সিউডো ফোর্স যে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যে ধরনের সিউডো ফোর্স নিয়ে আমরা কাজ করি, তার তিনটে সিউডো ফোর্স আমাদের সিলেবাস আছে। একটা হচ্ছে যেটা অ্যাপারেন্ট গ্র্যাভিটি সিউডো ফোর্স, যেটা আমি প্রথম কেস বললাম, যেদিকে অ্যাক্সেলারেশন তার উল্টো দিকে। একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, যেটা কোনো একটা পার্টিকেল রোটেটিং ফ্রেম থেকে কোনো একটা পার্টিকেলকে অবজার্ভ করবো, জাস্ট কোনো একটা পার্টিকেলকে অবজার্ভ করবো, তো তার যদি তার অনলি পজিশন ভেক্টর যেটা, সেটার উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে এই টাইপের ফোর্স এবং ওমেগা স্কয়ার আর। আর আরেকটা সিউডো ফোর্স যেটা, সেটা হচ্ছে পার্টিকেলের যদি ভেলোসিটি থাকে, তাহলে আরেক ধরনের সিউডো ফোর্স আমাকে অ্যাপ্লাই করতে হবে, আর সেটা হচ্ছে আমাদের কোরিওলিস ফোর্স। তো এদের কথা আবারও বলবো, আবারও আস্তে আস্তে এক্সপ্রেশন আস্তে আস্তে আমাদের কোরিওলিস ফোর্সের অনেক ব্যবহার রয়েছে। এর ওই কোথায় নদীর বাঁক, কোথায় টার্ন নেয়, তো তার ভেলোসিটি অনুসারে ডান দিকটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়। বা তুমি হাওয়াতে একটা গুলি ছুড়েছো, নন ন্যাচারাল ফ্রেমে আছি, বাস করছি আমরা, তো তুমি কোথাও একটা বন্দুকে করে একটা গুলি ছুড়েছো, তো যেহেতু গুলির ভেলোসিটি আছে আর পৃথিবীর ওমেগা আছে, সুতরাং ভি ক্রস অনুসারে সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। সেই ফোর্স অনুসারে তোমাকে টার্গেটকে লক্ষ্য রাখতে হবে। তো সেরকম অনেক অ্যাপ্লিকেশন আছে কোরিওলিস ফোর্সের, যেগুলো আস্তে আস্তে বলবো পরে অ্যাপ্লাই। এই ম্যাথামেটিক্স একটু শিখে নিই, তারপর আমরা now velocity and acceleration in a moving frame of reference. Expression of velocity পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট এটা, velocity and acceleration in moving frame of reference। কোন একটা মুভিং ফ্রেম অফ রেফারেন্স আছে তোমার কাছে, ধরে নাও এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, এর অরিজিন হচ্ছে ও, এটা হচ্ছে এক্স নট, ওয়াই নট, জেড নট। এটা কোঅর্ডিনেট সিস্টেম, আর এটা ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম বা ইনার্সিয়াল অর ফিক্সড কোঅর্ডিনেট সিস্টেম, যেটাকে আমি বলছি এস নট, ইনার্সিয়াল কোঅর্ডিনেট সিস্টেম এটা। আর কোন একটা কোঅর্ডিনেট সিস্টেম যেটা রোটেটিং, মুভিং
মুভিং ফ্রেম, রোটেটিং এন্ড মুভিং ট্রান্সলেটিং যা করছো না করছো, বাট ইট ইজ নট ইনার্সিয়াল। যেমন তুমি এখানে বাড়িতে বসে আছো, তো তুমি যে জায়গায় বসে আছো সেটা তোমার কাছে ইনার্সিয়াল ফ্রেম, কারণ তোমার সামনে যে বস্তুগুলো যেগুলো আছে সেগুলো সব রেস্ট অবস্থায় আছে, তুমি তাকে ফোর্স দাওনি, তাদের কোনো মুভমেন্ট হয়নি, তো ইনার্সিয়াল ফ্রেম। বাট তোমার কাছে পাখাটা ঘুরছে, পাখা, ফ্যান, তো ওর যে তিনটে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস গুলো সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, ইট ইজ রোটেটিং উইথ অ্যান অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তো সেটা তোমার কাছে রোটেটিং ফ্রেম হবে। এবার একটা বাচ্চা ছেলে, সে মেলাতে একটা জিনিস কিনেছে এরকম তাল পাতার বা আমাদের ওই প্লাস্টিকের একটা জিনিস, এরকম হাতে করে এরকম করে দেয়, আর সেটা আকাশে উড়ে চলে যায়, তো এটা ঘুরছে এবং ট্রান্সলেট করছে, তো সেইটা তোমার কাছে একটা মুভিং ফ্রেম অফ রেফারেন্স। এবার এইখানে বসে একটা পিঁপড়ে ছুটে যাচ্ছে, কি বললাম, একটা খেলনা, একটা মেলাতে এরকম বিক্রি করে, এরকম একটা এরকম নেয়, আলো জ্বলে, ঘুরিয়ে দেয়, একটা আকাশে উঠতে উঠতে চলে যায় আলো জ্বলতে জ্বলতে। তো এখানে একটা পিঁপড়ে বসে আছে, তো সেই পিঁপড়েটা মুভ করছে, পিঁপড়েটা মুভ করছে, ঠিক আছে, তাহলে কোন ফ্রেমে মুভ করছে? মুভিং ফ্রেমে মুভ করছে। এবার এই ফ্রেমে বসে যদি ওকে অবজার্ভ করতে যায়, তাহলে অল কাইন্ড অফ সিউডো ফোর্স ইউ হ্যাভ টু অ্যাপ্লাই, কারণ এটা নন ইনার্সিয়াল ফ্রেম। ট্রান্সলেটিং এর সাথে এর ডিসটেন্স চেঞ্জ হচ্ছে, এটার সাথে এটা পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে, এর তো অরিজিন আছে, এর এক্স অ্যাক্সিস আছে, এর ওয়াই অ্যাক্সিস আছে, এর জেড অ্যাক্সিস আছে, এসব আছে, তো সেই অরিজিন চেঞ্জ হচ্ছে, প্লাস রোটেট করছে উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, তাহলে এটা একটা পিওর নন ইনার্সিয়াল ফ্রেম। এবার এখানে বসে তুমি এই পিঁপড়ের গতিটাকে দেখতে চাইছো, যে পিঁপড়েটা ইকুয়েশন অফ মোশন কিরকম হবে, বা একটা পার্টিকেল, একটা ধুলো বসে আছে, সেই ধুলোটা কোন দিক বরাবর মুভ করবে, এইগুলো তুমি দেখতে চাইছো। হ্যাঁ, এগুলো করার কারণ এটাই যে আর্থ হচ্ছে আমাদের পৃথিবী, যেটা সেটা নন ইনার্সিয়াল ফ্রেম। এই পৃথিবীর ওপর কোনো একটা বস্তুকে তুমি ছুড়ে দিলে, ফেলে দিলে, তো তার তার যে ইকুয়েশন অফ মোশন সেটা বের করার জন্য তোমাকে সিউডো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। নন ইনার্সিয়ালিটি খুবই কম যদিও, কিন্তু সফিস্টিকেটেড ক্যালকুলেশনের জন্য তোমাকে আরো সিউডো ফোর্স গুলো অ্যাপ্লাই করতে হতে পারে। তো যাই হোক, আমরা আরেকটা ফ্রেম দিচ্ছি এখানে, যেটা ওই মুভ করছে, মুভিং ফ্রেম অফ রেফারেন্স, এরকম কিছু একটা ফ্রেম দিলাম, আর এটাকে বলছি এক্স, এটাকে বলছি ওয়াই, এটাকে বলছি জেড, আর দিস ফ্রেম অরিজিনটাকে বলে দাও ও ড্যাশ, ইট ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে এসে রোটেট করছে, এটাকে বলে মুভিং ফ্রেম, মুভিং ফ্রেম। আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, এটাকে বলছি এস, এস জিরো, জিরো ফর ইনার্সিয়াল আর এস ফর নন ইনার্সিয়াল। এবার কোন একটা পার্টিকেল তুমি দেখছো এই ফ্রেমে বসে, ঠিক আছে, এই ফ্রেমে বসে কোন একটা পার্টিকেলকে আমি দেখছি, তার গতি আমরা অবজার্ভ করতে চাইছি সেই ফ্রেমে। তো এটা এক্স অ্যাক্সিসের উপরেও বসতে পারে, ওয়াই অ্যাক্সিসের উপরেও বসতে পারে, তো অ্যাক্সিস তো তুমি নিজে চুজ করেছো, বাট ওই ফ্রেমে বসে আছে, বাসের ফ্রেমে বসে যে সমস্ত পার্টিকেল গুলো, যে সমস্ত লোকগুলো বসে আছে, তাদেরকে সবাই যে এক্স অ্যাক্সিসের উপরে বসে থাকতে হবে তা নয়, উপরে বসে থাকতে নয়, বাট ওই বাস ফ্রেমে তারা বসে আছে, এইটুকু বলতে পারি। তো এখানে কোনো একটা পার্টিকেল বসে আছে কোন ফ্রেমে? এটা মুভিং ফ্রেম অফ রেফারেন্সে, আর তার পজিশন ভেক্টর ফ্রম দ্য মুভিং ফ্রেম অফ রেফারেন্স ইট ইজ আর, এটা একটা পার্টিকেল পি। তো পি পার্টিকেলকে অবজার্ভ করছি ফ্রম দ্য ও প্রাইম, বা এটা হচ্ছে তার পজিশন ভেক্টর আর। আর পি পার্টিকেলকে আমি এখান থেকেও দেখতে পারি, ইনার্সিয়াল ফ্রেম থেকেও দেখতে পারি, ওখানে বসেও দেখতে পারি, আবার এখানে বসেও দেখতে পারি। তাহলে এখান থেকে যদি আমি ওকে মেজার করি, তাহলে এর পজিশন ভেক্টর হচ্ছে আর জিরো, কারণ এসব জিরো জিরো জিরো, এক্স জিরো, ওয়াই জিরো, জেড জিরো, তো তার পজিশন ভেক্টর হচ্ছে আর জিরো। আর ও ড্যাশ থেকে ওকে দেখি, তো এটা হচ্ছে আর। আর এই অরিজিন থেকে ওই অরিজিনের যেটা ডিফারেন্স, সেটাকে বলছি ক্যাপিটাল আর, এটা হচ্ছে অরিজিন। এ কি মেজার করবে? দুটো অরিজিনের মধ্যে কি রেটে চেঞ্জ হচ্ছে, বা তারা ফিক্সড আছে কিনা। ফ্যানটা শুধুই ঘুরছে, তাহলে আমার থেকে ফ্যানের অরিজিনটা ফিক্সড, কিন্তু ওই বাচ্চা ছেলে খেলনা যেটা, সেটা উড়ে উড়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই অরিজিনটাও শিফট হয়ে যাচ্ছে। তো এইসব দুখানা আমরা ফ্রেম ইউজ করেছি। তোমার পরীক্ষা যখন আসবে তখন তুমি এই ডেসক্রিপশনে লিখে দেবে, লেট আস কনসিডার S0 and S are the two frames. S0 is inertial frame, S is non-inertial frame which is rotating with angular velocity omega with respect to S0, এসব বলে দেবে। Let the position vector of a particle P at any instant with respect to S system is R. Capital R is the position vector of O dash with respect to O. এসব তোমাকে দু চার কথা একটু লিখে দিতে হবে। এবার এই ত্রিভুজটাই চলে আসে, O dash P, R0 equal to R plus R, এটা আর জিরো, তাহলে এটা আর প্লাস আর, ভেক্টর রুল। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1। যদি প্রয়োজন হয় তখন নেবো আমরা। যদি ডেরিভেটিভ করি আমরা, এটা v0 ডট ইকুয়াল টু আর ডট, v0 ডট মানে সরি r0 ডট, r0 ডট, এটাকে বলছি v0,
ইকুয়াল টু আর ডট প্লাস আর ডট, মানে কি টাইম ডেরিভেটিভ নিচ্ছি ডিআর ডিটি করছি, তাহলে আর জিরো তার ডট কোথা থেকে মাপছি, ফ্রম দা জিরো ফ্রেম মানে ইনার্শিয়াল ফ্রেম এস জিরো। তাহলে এর রেসপেক্টে ও থেকে এর পজিশন ভেক্টর কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখছো, ঠিক আছে। এই যদি ঘোরে তাহলে পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে এর রেসপেক্টে, যদি ঘুরতে ঘুরতে ছুটে যায় তাহলে পজিশন ভেক্টর চেঞ্জ হচ্ছে। তো দ্যাট রেট ইজ আর জিরো ডট, আর সেটাকে বলছি ভি জিরো, বিকজ ইট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু এস জিরো। তাহলে ভি জিরো ইকুয়াল টু আর জিরো ডট ইজ দ্য ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু এস জিরো। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার আমাদের 2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আর আরটা কি, আরটা হচ্ছে পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল পি উইথ রেসপেক্ট টু ও ড্যাশ। তাহলে আর যেটা সেটাকে আমরা বলতে পারি আই ক্যাপ এক্স এই ফ্রেম থেকে প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। I cap, j cap, k cap are the unit vectors along the x-axis, y-axis, and z-axis respectively, which changes with time. That is important. এই ফ্রেমে এটা চেঞ্জ হচ্ছে তাদের পজিশন, একটু পরে যখন ফ্রেম রোটেট করেছে এটা তোমার এক্স অ্যাক্সিস ছিল, এটা ওয়াই অ্যাক্সিস ছিল, জেড অ্যাক্সিস ছিল, খানিকক্ষণ পরে এটা তোমার এক্স অ্যাক্সিস, এটা তোমার ওয়াই অ্যাক্সিস, এটা তোমার জেড অ্যাক্সিস, তাহলে চেঞ্জিং। সো দিস ইজ আই ক্যাপ, দিস ইজ নিউ আই ক্যাপ, ডিরেকশন ইজ চেঞ্জিং, ডিআইডিটি। তাহলে যদি এর ডট নিই আমরা, যদি এর ডট নিই তাহলে কি হবে, আর ডট, কেন বের করছি আর ডট, এখানে আর ডট আছে, সেই আর ডটটা এখান থেকে বসাবো, আর ডট ইকুয়াল টু ডিডিটি অফ ফুল, ডিডিটি অফ দ্যাট, আর এখানে দুটো দুটো টার্ম আছে আর তারা দুজনেই চেঞ্জ হচ্ছে। এক্স ডট মানে এর পজিশন ভেক্টর, তো সেটাও সমস্ত সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, যদি ভেলোসিটি থাকে সমস্ত সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। আবার আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দ্যাট আর অলসো চেঞ্জিং উইথ ডিরেকশন। তাহলে এটা এক্স ডট আই ক্যাপকে ফিক্স রেখে এক্স ডটের ডেরিভেটিভ করলাম, প্লাস ওয়াই ডট জে ক্যাপ প্লাস জেড ডট কে ক্যাপ। যদি ফিক্সড অ্যাক্সিস হতো তাহলে এখানেই শেষ করে দিতাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ গুলো ফিক্স করে দিতাম, যে ওগুলো চেঞ্জ হবে না। বা যেহেতু রোটেটিং সুতরাং আরো তিনখানা টার্ম থাকবে। এবার এক্স কে কনস্ট্যান্ট রেখে আই এর ডেরিভেটিভ, তাহলে প্লাস এক্স ডি আই ক্যাপ বাই ডিটি প্লাস ওয়াই ডি জে ক্যাপ বাই ডিটি প্লাস জেড ডি কে ক্যাপ বাই ডিটি। আর এটা এক্স ডট ওয়াই ডট জেড ডট, তার মানে পজিশন ভেক্টরের চেঞ্জ উইথ রেসপেক্ট টু এস। আর বলেছি নোটেশন গুলো কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে, যদি একবারে সবটা বোঝা না যায় তাহলে ভিডিওটা দ্বিতীয়বার দেখবে। আবার কঠিন কিছু না, কিন্তু নোটেশন গুলোর জন্য একটু নিজেকে পাজল লাগতে পারে। তো যখন জিরো ইনার্শিয়াল ফ্রেম থেকে বলবো তখন সব এস জিরো ওয়াই জিরো এরকম নাম দিয়েছে আমরা, জেড জিরো অরিজিন ও, আর ওখান থেকে যখন বলবো তখন ওই সব এক্স ওয়াই জেড এরকম। তো এক্স ডট ওয়াই ডট জেড ডট তার মানে কি ভেলোসিটি অফ দ্য পার্টিকেল মেজার্ড ফ্রম দ্য এস, আর সেটাকে বলছি ভি। এক্স ডট আই ক্যাপ, ওয়াই ডট জে ক্যাপ, জেড ডট কে ক্যাপ, এই তিনটেকে বলতে পারি ভি। যেমন ওখানে ভি জিরো বলেছিলাম আর জিরো ডটের ডেরিভেটিভ করে, ঠিক সেরকম এটাকে বলছি ভি। আর এটা যেটা প্লাস এক্স, এটা কি রোটেটিং। আর রোটেটিং এর ক্ষেত্রে ফর এনি রোটেটিং ভেক্টর এটা আমরা জানি যে ডিএ বাই ডিটি ফর এনি রোটেটিং ভেক্টর যার ম্যাগনিটিউড চেঞ্জ হয় না, শুধুমাত্র তার ডিরেকশন চেঞ্জ হয়, আর সেক্ষেত্রে আমরা বলতে পারি ওমেগা ক্রস আর বা ওমেগা ক্রস এ। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে তুমি ডিভিডিটি করো, ডিআরডিটি করো, এটা যদি এটা একটা পার্টিকেল যার রেডিয়াস ভেক্টর আর আছে বৃত্তপথে ঘুরছে, তাহলে আর এর ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, আর এর ম্যাগনিটিউড কিন্তু চেঞ্জ হয় না, আর ইজ কনস্ট্যান্ট। আর ডিআরডিটি মানে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, আর সেই ডিআরটি যদি করো, ডিআর বাই ডিটি যদি করো তাহলে সেটা ওমেগা ক্রস আর, এটা ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তো সব ক্ষেত্রে রোটেটিং ভেক্টর যদি আমরা ক্যালকুলেশন করি ফর রোটেটিং ভেক্টর যার শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হচ্ছে, ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে ডিএডিটি ইজ ইকুয়াল টু ওমেগা দ্য রোটেটিং অ্যাঙ্গুলার ভেলোসিটি, এন্ড এখানে যা থাকবে এখানে তাই ডিএডিটি। তো এখানে আই ক্যাপ রয়েছে এখানে, তো এটা প্লাস এক্স কে রাখলাম, আর ডিআইডিটি তার মানে ওমেগা ক্রস আই ক্যাপ প্লাস ওয়াই ওমেগা ক্রস জে ক্যাপ প্লাস জেড ওমেগা ক্রস কে ক্যাপ। আর ওমেগা কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এখানে ওমেগা আছে, দ্যাট ইজ কনস্ট্যান্ট, আমরা ধরে নিচ্ছি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আর এক্সটাকে এখানে লাগিয়ে দাও, ওমেগা ক্রস, এখানে ওমেগা আছে, ওমেগা কনস্ট্যান্ট, তো এক্সটাকে ওখানে ভরে দাও তুমি, তাহলে ভি
প্লাস ওমেগা ক্রস আই ক্যাপ এক্স, ওমেগা ইজ কনস্ট্যান্ট, আই ক্যাপ এক্স প্লাস জে ক্যাপ ওয়াই প্লাস কে ক্যাপ জেড। আর ভি প্লাস ইকুয়াল টু আর ডট ইকুয়াল টু ভি প্লাস ওমেগা আর আই ক্যাপ এক্স জে ক্যাপ ওয়াই কে ক্যাপ জেড, তার মানে আর ইজ ইওর আর, তাহলে ওমেগা ক্রস আর। এবার এই যে আর ডটটা ভি প্লাস ওমেগা ক্রস আর, এটাকে এখানে বসাবো, ভি প্লাস এটাকে এখানে বসাবো, তাহলে এটাকে এখানে বসাও, তাহলে কি পাবো দেখি, মুছছে এটা। তাহলে ভি জিরো ইকুয়াল টু আর ডট তো থাকলো প্লাস এই ছোট আর ডট, তার মানে ভি প্লাস ওমেগা ক্রস আর, এরকম। তাহলে এটা কি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল পি মেজার ফ্রম দ্য ইনার্শিয়াল ফ্রেম দ্যাট ইজ ইকুয়াল টু আর ডট প্লাস ভি। ভি মানে আর ডটটা কি কি মানে পি পার্টিকেলের ভেলোসিটি মাপছি ইনার্শিয়াল ফ্রেম থেকে, তাহলে সেটা ডিপেন্ড করছে তিনটে পার্টের উপর। প্রথম পার্ট যেটা সেটা বলছে ট্রান্সলেশন, অরিজিনের ট্রান্সলেশন হচ্ছে কি রেটে। দ্বিতীয় পার্ট যেটা বলছে সেটা বলছে পার্টিকেল ইটসেলফ ওই ফ্রেমে কি ভেলোসিটি নিয়ে মুভ করছে। আর 3 নম্বর পার্ট বলছে পার্টিকেল রোটেট করছে, তো তার যে কনস্ট্যান্ট ওমেগা নিয়ে যে রোটেট করছে তার একটা পার্ট ওমেগা ক্রস আর। বিকজ ফিক্সড অ্যাক্সিসের রেসপেক্টে সে রোটেট করতো, তাহলে এই পার্টটা থাকতো না, এটা থাকতো, এটা থাকতো না, ওমেগা ক্রস আর। তাহলে এটা তোমার একটা ইকুয়েশন, কিছু একটা নাম দিয়ে দিলে ইকুয়েশন 4-5। এবার যদি অ্যাক্সেলারেশন বের করতে যাই, কারণ আমরা কোন দিকে যাচ্ছি, নিউটনস ল অ্যাপ্লাই করতে চাইছি, আর তারপরে সিডো ফোর্স গুলোকে এক এক করে বেছে নেবো আমরা। তাহলে অ্যাক্সেলারেশন দরকার আমার, তাহলে ডেরিভেটিভ করব a0 ইকুয়াল টু dv0 বাই dt বা v0 ডট। এটা কি অ্যাক্সেলারেশন অফ p উইথ রেসপেক্ট টু s0। যখন যেখানে জিরো থাকবে সেগুলো সব জিরো ফ্রেম থেকে মেজার করা, মানে ইনার্শিয়াল ফ্রেম থেকে মেজার করা। a0 ইকুয়াল টু v0 তার ডট, তার মানে এই পুরোটা ডট। আর পুরোটা ডট যদি করি তাহলে প্রথমে আর ডট ছিল তার দুবার ডেরিভেটিভ আর ডবল ডট, তারপর আছে ভি এর ডট, তাহলে ভি ডট, আর তারপরে ডিডিটি অফ ওমেগা ক্রস আর, তার মানে একবার একে রাখবো একে ডেরিভেটিভ করবো, আর একবার ওকে রাখবো একে ডেরিভেটিভ করবো। তো ওমেগা ডট ক্রস আর প্লাস ওমেগা ক্রস আর ডট। তো বুঝতে পারছি ওমেগা ডট, তার মানে এটা যদি আমাদের বলি যে ফ্রেম কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ডিল করছে, তাহলে এটাকে আমরা জিরো ধরে নেবো, আর এটা ওমেগা ক্রস আর ডট থাকবে। আর এই ভি ডটটাকে আরেকটু ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি, ভি ডটটা কি, ভি ডটটা আমরা পেয়েছি একটু আগে। আর তার ভিটা কি, ভিটা হচ্ছে এরকম x ডট i ক্যাপ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল p ফ্রম দ্য o ড্যাশ, তো এটা x ডট i ক্যাপ প্লাস y ডট j ক্যাপ প্লাস z ডট k ক্যাপ। আর এই যদি ডেরিভেটিভ করি একবার, তাহলে ভি ডট ইকুয়াল টু আবার সে আমাদের দুবার করে ডেরিভেটিভ হবে, কারণ আবার ভিটা হচ্ছে ভি এ কোনো জিরো ফিরো নেই, তার মানে এটা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে ভেলোসিটি মাপছি p এর আমরা, তার মানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ অল আর চেঞ্জিং ইজ ডিরেকশন। তাহলে এটা x ডট মানে x ডবল ডট i ক্যাপ প্লাস y ডবল ডট j ক্যাপ প্লাস z ডবল ডট k ক্যাপ এন্ড প্লাস x ডট কে রাখবো এবার, আবার সেই di dt, তার মানে আবার ওমেগা ক্রস i। তাহলে আবার এখান থেকে পাবো ওমেগা ক্রস i প্লাস y ডট ওমেগা ক্রস j এন্ড প্লাস z ডট ওমেগা ক্রস k। এটাকে একটু সাজিয়ে নাও, x ডবল ডট y ডবল ডট z ডবল ডট k, তার মানে অ্যাক্সেলারেশন a ফ্রম দা s। আর পরের যে টার্মটা সেটা কি পাবো, পরের টার্মটা যেটা সেটা হচ্ছে ভি ডট ইকুয়াল টু, প্রথম টার্মটা আছে a প্লাস x ডটটাকে ওখানে ওমেগা ইজ কনস্ট্যান্ট, তো ওমেগা বার করে নাও, x ডট ওখানে রেখে দাও, তাহলে ওমেগা ক্রস i ক্যাপ x ডট প্লাস j ক্যাপ y ডট প্লাস k ক্যাপ z ডট, তার মানে ভি। এইটা x ডটটাকে এখানে রাখো, তাহলে i ক্যাপ x ডট j ক্যাপ y ডট k ক্যাপ z ডট, তার মানে এটা ভি, তাহলে এটা ওমেগা ক্রস ভি। আর সেই ভি ডটটাকে এবার এখানে বসিয়ে দাও, এই যে এখানে বসাও, তাহলে ফাইনালি কি পাবো, লাস্ট এক্সপ্রেশন কি পাবো আমরা,
তাহলে অতএব A0 ইকুয়াল টু আর ডবল ডট প্লাস, এবার এই ভি ডটটাকে বসাচ্ছি, তো এ প্লাস ওমেগা ক্রস ভি প্লাস এই দুটো টার্ম ওমেগা ডট ক্রস আর প্লাস ওমেগা ক্রস আর ডট, ওমেগা ক্রস আর ডট। বেশ, এবার ঠিক আছে, ডট গুলো খুব কেয়ারফুলি দিতে হবে, কোথাও যদি একটা এমনি ডট পড়ে যায় তাহলে বিপদ হয়ে যাবে। বেশ, তো এবার এই যে আর ডট রয়েছে, এটা ওমেগা, ওমেগা ক্রস আর ডট, এই যে আর ডট রয়েছে, এই আর ডটটা আমরা কোন একটা ইকুয়েশনে, প্রিভিয়াস ইকুয়েশনে বের করেছি। কোন ইকুয়েশন? ইকুয়েশন আবার ওই আমি নাম দিইনি, হয়তো 3 এরকম কিছু একটা ইকুয়েশন পেয়েছিলাম আমরা। আর ডট ইকুয়াল টু ভি প্লাস ওমেগা ক্রস আর, এরকম পেয়েছিলাম একটা। আর ছিল, আরটাকে ওই আই ক্যাপ এক্স জে ক্যাপ ওয়াই কে ক্যাপ জেড লিখেছিলাম, তারপর তার ডেরিভেটিভ করেছিলাম, এই দুটো পার্ট পেয়েছিলাম, একটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের চেঞ্জ, আর একটা ওই ম্যাগনিটিউড অনুসারে চেঞ্জ, তো এটা ভি প্লাস ওমেগা ক্রস আর করেছিলাম। আর সেই আর ডটটা যদি ওখানে বসাই তাহলে এটা কি পাবো? আর ডবল ডট প্লাস এ প্লাস ওমেগা ক্রস ভি, ওমেগা ক্রস ভি, আর প্লাস এটা ওমেগা ডট ক্রস আর প্লাস ওই যে টার্মটা ওমেগা ক্রস, এবার এটা পুরোটা আর ডটের জায়গায় পুরোটা, তাহলে এটা হচ্ছে ভি প্লাস ওমেগা ক্রস আর। আর এখানে একটা ওমেগা, এটাকে যদি ভেঙে দিই পজিটিভে, তাহলে ওমেগা ক্রস ভি, এখানে একটা ওমেগা ক্রস ভি আছে, তাহলে 2 ওমেগা ক্রস ভি হয়ে যাবে। তাহলে আর প্লাস এ প্লাস 2 ওমেগা ক্রস ভি, আর এটা একটা টার্ম প্লাস ওমেগা ডট ক্রস আর এন্ড প্লাস ওমেগা ক্রস ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস ওমেগা ক্রস আর, ক্রস প্রোডাক্ট দুটো হয়ে গেল, এটা এটার সাথে এটা যোগ করে দিলাম, 2 করে দিলাম। এবার এটা কি হয়েছে? অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল পি অ্যাজ মেজার্ড ফ্রম দ্য ইনার্শিয়াল ফ্রেম। আর এটা কি হয়েছে? অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল পি অ্যাজ মেজার্ড ফ্রম দ্য নন ইনার্শিয়াল ফ্রেম, তাই না? অ্যাজ মেজার্ড ফ্রম দ্য নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে যদি পুরোটাকে এম দিয়ে গুণ করে দিই আমরা, পুরোটাকে এখানে আর ডবল ডট হবে, এটা পুরো ইকুয়েশনটাকে যদি এম দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের ইকুয়েশন অফ মোশন পাবো, নিউটনস ল পাবো। ঠিক আছে, পুরো ইকুয়েশনটাকে যদি রিয়েল ফোর্স বের করতে বলে আমাকে, রিয়েল ফোর্স এফ রিয়েল ইজ ইকুয়াল টু দ্যাট অল কাইন্ডস অফ ফোর্স আর দেয়ার। এবার আমি কি করতে চাইছি, এখান থেকে এস নন ইনার্শিয়াল ফ্রেম থেকে, দ্যাট ইজ এস ফ্রেম থেকে আমি পি কে দেখছি, তো তার অ্যাক্সিলারেশন ঢুকে আছে এইটা, A0 নয় এইটা। তাহলে এ ইকুয়াল টু যদি দেখাই আমরা, তাহলে অর এ ইকুয়াল টু এই পুরোটা, এইটা মাইনাস এইটা, আর সব জায়গায় আমি এম লাগিয়ে দিচ্ছি কারণ নিউটনস ল অ্যাপ্লাই করতে চাইছি আমি। তাহলে এম এ ইকুয়াল টু এম A0 মাইনাস এম আর ডবল ডট মাইনাস 2m ওমেগা ক্রস ভি মাইনাস এইটা m ওমেগা ডট ক্রস আর মাইনাস m ওমেগা ক্রস আর। এবার m এটা কি? দ্যাট ইজ দ্য ফোর্স মেজার্ড ফ্রম দ্য নন ইনার্শিয়াল ফ্রেম, সো ইট ইজ দ্য অ্যাপারেন্ট ফোর্স, যেটা অ্যাকচুয়াল ফোর্স নয়, বাট m A0 ইজ দ্য রিয়েল ফোর্স, m A0 ইজ দ্য ট্রু ফোর্স, কারণ A0 ইজ দ্য অ্যাক্সিলারেশন হুইচ ইজ মেজার্ড ফ্রম দ্য ইনার্শিয়াল ফ্রেম, সো এটা ট্রু ফোর্সের কথা বলে বা রিয়েল ফোর্সের কথা বলে, ইট ইজ রিয়েল। আর এ যেটা বলে সেটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট ফোর্স, এফ অ্যাপারেন্ট, কারণ এই নন ইনার্শিয়ালে বসে আছে, এন্ড এফ অ্যাপারেন্ট ইজ নট দ্য এফ রিয়েল, দুটো ফ্রেমের ভ্যালু আলাদা। হ্যাঁ এইখানে এক মিনিট দেখতে, এটা কালি আছে নাকি? আরে 3 মিনিট। তো এফ অ্যাপারেন্ট ইজ নট এফ রিয়েল, এতগুলো ফোর্স তোমাকে লাগবে এক্সট্রা বসাতে। তাহলে এটা একটা ফোর্স, এটা কি?
এটা একটা ফোর্স, এটা হচ্ছে দুটো ফ্রেমের ট্রান্সলেশনের জন্য একটা ফোর্স পেয়েছো, দ্যাট কাইন্ড অফ সিউডো ফোর্স, দ্যাট ইজ আমাদের প্রথম যে টাইপ অফ ফোর্স বলেছি আমরা, যেটা আমাদের অ্যাপারেন্ট গ্র্যাভিটি টাইপ অফ ফোর্স, অ্যাক্সেলারেশন। এই যে আর যেটা 3 ডাইমেনশনাল আমি বললাম এক্স ডট ছিল, যেটা ডবল ডট ছিল, যেটা 3 ডাইমেনশনাল যেটা আমি এক্সটেনশন করলাম, তো এটা সেই আর, ঠিক আছে। তো এটা অ্যাপারেন্ট গ্র্যাভিটি ওয়ালা ফোর্স, এটা তো এটা একটা ফোর্স। সেকেন্ড যে ফোর্স 2m ওমেগা ক্রস ভি, দ্যাট ইজ দ্য কোরিওলিস ফোর্স। পার্টিকেলের ভেলোসিটি আছে, তো ভেলোসিটির জন্য একটা কোরিওলিস ফোর্স টার্ম পাবে, এটা লাস্টে বলছি। -2m ওমেগা ক্রস আর, ওমেগা ক্রস আর, তার মানে m ওমেগা স্কয়ার আর। এটা যদি ক্যালকুলেশন করি আমরা, আরো ওমেগা ডিরেকশন দেখি, আর এর ডিরেকশন দেখি, তো ক্রস প্রোডাক্ট করি, তার সাথে যদি আবার ওমেগা ডিরেকশন করি, তাহলে ওটা এই ফ্রেম থেকে, যেটা ওই কোরিওলিস ফোর্স। ওমেগা আছে, তো আর আছে, তো ইট ডিপেন্ডস অন দ্য পজিশন ভেক্টর, সো এটা দ্য সেন্টিপিটাল ফোর্স, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স। হ্যাঁ, ওমেগা আছে এদিক বরাবর, আর আছে এদিক বরাবর, তো ওমেগা ক্রস আর করো, ওমেগা ক্রস আর কিছু একটা পাবে তুমি নিশ্চয়ই, এটা আর, এটা ওমেগা, তাহলে ওমেগা ক্রস আর মানে এইদিক বরাবর কিছু একটা পাবো, আর তার সাথে আবার ওমেগা করো, তাহলে বাইরের দিকে, তো এটা রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন বরাবর একটা ফোর্স পাবো আমরা, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স এটা। আর ফ্রেমের যদি ওমেগাটা যদি চেঞ্জ হয়, তাহলে আরো একটা সিউডো ফোর্স তোমাকে লাগাতে হবে, সেটা হচ্ছে -m ওমেগা ডট ক্রস আর। তো অল ফোর্সেস আর দ্য ফিক্টিসিয়াস ফোর্স, তো এফ রিয়েল প্লাস এফ ফিক্টিসিয়াস। তাহলে এই যে ফোর্সটা মাপছি, এটা কোন ফ্রেম থেকে মাপছি? এস থেকে। এটা রিয়েল ফোর্সটা কোনটা? এটা হচ্ছে S0 ফ্রেমে, ইনার্শিয়াল ফ্রেমে যেটা আছে সেটা সব জায়গাতেই থাকবে, নন ইনার্শিয়াল ফ্রেমও থাকবে। আর S0 ফ্রেম থেকে যে রিয়েল ফোর্স, সেই রিয়েল ফোর্সটা হচ্ছে এটা সব জায়গাতেই আছে। এন্ড এস থেকে যখন আমরা ইকুয়েশন অফ মোশন বের করে আছি, তখন রিয়েল ফোর্স তো থাকবেই, তার সাথে সাথে এই এই এত কাইন্ড অফ সিউডো ফোর্স থাকবে। তখন তুমি নিউটনস ল অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এই সমস্ত ফোর্সকে যদি তুমি ইনক্লুড করো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারো। ইকুয়েশন অফ এটা আছে, দিস ইজ দ্য এই আগের লাইনটা, এটা দিস ইজ দ্য ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল as measured from the non-inertial frame বা in the moving frame। এবার সিউডো ফোর্সটাকে আলাদা করে লিখে ফেলো, এর এক্সপ্রেশন চাই, এখান থেকে বলে আইডেন্টিফাই দ্য সিউডো ফোর্স ফ্রম দ্য এক্সপ্রেশন, এরকম প্রশ্ন দেয়, এটাকে এক্সটেনশন করে দেয়। তো যেটা আইডেন্টিফাই দ্য কোরিওলিস ফোর্স, the এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে -2m and ওমেগা ক্রস ভি। আর সেন্ট্রিফিউগাল ফোর্স, আর তার মান হচ্ছে -m ওমেগা ক্রস আর, এরকম। তো এত সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে, আর আমাদের কোরিওলিস ফোর্স রয়েছে। তো দুজনের মধ্যে দুটোই সিউডো ফোর্স, দুটোরই কোনো বাস্তব এক্সিস্টেন্স নেই ইন দা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। নন ইনার্শিয়াল ফ্রেমে দুজনের এক্সিস্টেন্স রয়েছে, যেখানে যেখানে নন ইনার্শিয়াল ফ্রেম বলবো, সেখানে সেখানে এই ফোর্স তোমাকে দিতে হবে, তবে ইকুয়েশন ভ্যালিড হবে। আর কোরিওলিস ফোর্স ডিপেন্ড করে অনলি দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, not on the position of the particle, আর centrifugal force depend করে only on the position of the particle, not on the velocity of the particle। তো পরের দিন আমরা যেটা করব, এখান থেকে ইকুয়েশন অফ মোশন বের করলাম, আর একটা দিন হলেই আমাদের মেকানিক্স শেষ, মানে যতটা শেষ করা যায় আর কি। এটা আরো তো শেখাতে গেলে এটা আরো 3-4টে লেকচার লেগে যাবে আমার, যদি আরো ডিটেলস ক্যালকুলেশন করতে যাই, আরো প্রচুর প্রবলেম করাই। তো আমি একটা জিনিস রেফার করবো এখানে, কোরিওলিস ফোর্সের একটা ডেমনস্ট্রেশন আছে ইউটিউবের, AC ভার্মার। হ্যাঁ, তো এইটা ইউটিউবে AC ভার্মার কোরিওলিস ফোর্সে যে ডিস্ক ফ্রেমে একটা 1 টাকার কয়েন রেখেছেন স্যার, আর সেটাকে জলে চুবিয়ে, এটাকে 1 টাকার কয়েনটাকে জলে চুবিয়ে রেখে এই ডিস্কটাকে রোটেট করানো হচ্ছে উইথ সাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, তখন দেখা যাবে এই ডিস্কের যে গতি সেটা টার্ন করছে। তো সেইটাকে কোরিওলিস ফোর্স দিয়ে এবং সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে দারুণভাবে এক্সপ্লেন করা আছে। তো যেহেতু আমার কাছে ওইসব জিনিস নেই, সুতরাং সামনে থাকলে হয়তো কিছুটা দেখাতে পারতাম, বা আমি নিজেই দেখাতে পারতাম ভিডিওটা, কিন্তু ওটা দেখা খুব দরকার, কারণ ওটা কোরিওলিস ফোর্সের একটা দারুণ ডেমনস্ট্রেশন, যেটাতে আইডিয়া মানে খুব ভালো ক্লিয়ার হয় এটাতে। তো পুরো এক্সপ্রেশন করে ভিডিওটা করে দেখানো আছে, তো জাস্ট কোরিওলিস ফোর্স প্রফেসর AC ভার্মা দিয়ে ইউটিউবে সার্চ করলে ওটা দেখাবে। তো আমি সবাইকে বলবো যে ওটা ওই ভিডিওটা যেন সবাই একটু দেখে। আর তারপর আমরা পরের দিন যেটা করবো, সেটা হচ্ছে আর্থের, পৃথিবীর ক্ষেত্রে যে এই সিউডো ফোর্সের কতটা ভূমিকা, গ্র্যাভিটি যেটা লাইন বলি আমরা, গ্র্যাভিটি যে দিক বরাবর জি কাজ করে, সেটা অ্যাকচুয়ালি সেই জি লাইন বটে কিনা, নাকি অন্য কোনো লাইন, হ্যাঁ প্লাম লাইন বলি যেটা আমরা, সেটা অ্যাকচুয়ালি কি লাইন, ইফেক্টিভ গ্র্যাভিটি কি, বা আমাদের অ্যাকচুয়ালি যেটা জি বলি আমরা
তো জিটা অ্যাকচুয়ালি কত, সেটা জি না অন্য কিছু জি, এইসব সিউডো ফোর্সের জন্য এর ভূমিকা কতটা চেঞ্জ হবে, কারণ এটা নন ইনার্শিয়াল ফ্রেমে আছি আমরা, তো এইসবের জন্য কি কি চেঞ্জ হবে, একটা বস্তুকে যদি উপর থেকে ফেলে দিই তাহলে ডিউ টু দ্য কোরিওলিস ফোর্স এর ডিফ্লেকশন কতটা হবে, তো এইসব জিনিসগুলো আমরা জাস্ট মানে পরের দিন করবো, ঠিক আছে। বেশ, যদি ওয়ান টাইম ভিডিওটা বোঝা না যায় সব, একটু ফাস্ট বলেছি তো, সামনাসামনি থাকলে একজনের ইন্ডিভিজুয়াল কোশ্চেন নিয়ে আলোচনা করা যেত, তো সেটা যেহেতু এখানে হয় না, ওই জন্য আমি বলবো ভিডিওটা ইউটিউবে দেওয়ার সময় আরেকবার দেখে নেবো সবাই, আর ওই যে ভিডিওটা রেকমেন্ড করলাম ওটা যেন অবশ্যই সবাই দেখে। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এটুকু থাক নাকি? ঠিক আছে স্যার। ঠিক আছে, আর একটা নোটটা আমি দিয়ে দেবো। হুম।